একটা মেসেজ দিছি, মেসেজটা একটু দেখেন। এখানে দিয়েছেন না এখানে দিয়েছেন মোবাইলে না দিয়েছেন? মোবাইলে দিয়েছেন? আপনার মোবাইলে, মোবাইলে। ও, ও, লিঙ্কটা তো দেয়া। লিঙ্কটা তো দেয়া। ও, ও, আচ্ছা ঠিক আছে। সমস্যা? আচ্ছা দিচ্ছি। শুনতে পাচ্ছেন? সমস্যা, একটু রেসপন্স করবেন প্লিজ। দিছি দিছি দিছি। দিছি দিছি। চেক করেন। চেক করেন। ধন্যবাদ। তারপরে আমরা 285তম ক্লাস করে ফেললাম, আমরা প্রায় 300-র দোরগোড়ায়। তো আজকে 3/1/2022, অর্থাৎ নতুন বছরের তৃতীয় দিনে আমাদের আলোচনায় আসছেন বা আছেন এখানে ডক্টর মোহাম্মদ হামিমুদ্দিন স্যার। উনি আজকে গ্রাফাইটিসের পঞ্চম পর্ব আলোচনা করবেন। ইতিপূর্বে উনি আরো 4টি পর্বে গ্রাফাইটিস আলোচনা করেছেন। পাশাপাশি গ্রাফাইটিসের স্কিন ডিজিজ নিয়ে উনি বিশেষভাবে আলোচনা করেছিলেন আগের ক্লাসে। স্যারের পরিচিতিটা একটু দিয়ে দিই। ডক্টর মোহাম্মদ হামিমুদ্দিন, বিএইচএমএস, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিএমইউ আলট্রা। আমাদের আজকের আলোচক ডক্টর মোহাম্মদ হামিমুদ্দিন স্যার একজন বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার প্রশিক্ষক এবং চিকিৎসক। তার সঞ্চালনায় রয়েছে দর্পণ গ্রুপের নবীন শিক্ষার্থী তন্ময় কুমার দত্ত। হামিমুদ্দিন স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আপনি আলোচনা শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রাণের সংগঠন, প্রাণের প্ল্যাটফর্ম হোমিও দর্পণ গ্রুপের 285তম ক্লাসে উপস্থিত যারা আছেন, সম্মানিত ডক্টর এবং শিক্ষার্থী অনুরাগী, বিশেষ করে শ্রদ্ধেয় স্যার নীলকমল বর্মন স্যার, অমরনাথ স্যার মনে হয় এখনো জয়েন করেন নাই, সকলকে আন্তরিকভাবে, স্বপন ব্রুনে স্যার মনে হয় আছেন, শ্রদ্ধেয় স্যারদেরকে সালাম, স্বাগত এবং সম্মান জানিয়ে, সবার প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে এবং যারা আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার ক্লাস, আজকের 285তম ক্লাস শুরু করছি। 285তম ক্লাসে আমাদের প্রিয় তন্ময় কুমার দত্ত, যিনি সঞ্চালনায় আছেন, তিনি অলরেডি বলেছেন আমরা গ্রাফাইটিসের 4টি ক্লাস অলরেডি শেষ করেছি। 4টি ক্লাসে আমরা বিস্তারিত অনেকগুলো বিষয়ে কথা বলেছি, যে বিষয়গুলো আজকের আলোচনায় আমি কাজ করব। এজন্যই যে আজকের 5th ক্লাসে আমরা একটা ফাইনাল রিভিউ করব গ্রাফাইটিসকে, যার মাধ্যমে আমরা গ্রাফাইটিসটাকে ধরে নিতে পারবো আমাদের মাথায়। আমি কিছু শর্ট কি বা মেসেজ আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আমরা সহজে গ্রাফাইটিস চিনতে পারবো। এটা একদম ক্লাসের শেষে। তার আগে আমাদের আগের ক্লাসের যে রিভিউ গুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। শুরু করছি আজকের আলোচনা। আমি যদি গ্রাফাইটিসকে প্রথমেই শুরু করি, একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে চাই। তার আগে আমি ছোট একটা হোমিওপ্যাথিক মানে কেস দিয়ে আজকের আলোচনাটা শুরু করব, যদিও গ্রাফাইটিসের না, তবে
খুবই গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষণীয় বটে আমার জন্য এবং অন্যদের জন্য হয়তো। একটা 1 বছর 3 দিনের বাচ্চা সকালবেলা আমার কাছে, বাচ্চাটাকেও নিয়ে আসে নাই, জাস্ট একজন বাচ্চার বাবা আসছে, এসেছেন হলো বাচ্চার লুজ মোশন, প্রায় দিনে 8 থেকে 10 বার পাতলা পায়খানা করতেছেন আজকে প্রায় 4 দিন থেকে। যে অ্যালোপ্যাথিক ঔষধের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে, কোনো রেজাল্ট নেই। আমার কাছে নিয়ে এসে তার বাবা বললেন, বলার পরে আমি টোটাল হিস্ট্রি শুনে দেখলাম যে বাচ্চাটাকে একসাথে, 1 বছরের বাচ্চাকে প্রায় 5টা কলা খেয়েছে 4 দিন আগে, এবং এই কলা খাওয়ার পর থেকেই তার প্রবলেম। জি জি সাইরুল ইসলাম স্যার, আপনি জি মিউট আমার করুন। জি আরে বিয়ে বাড়ি আচ্ছা, হলো বলছি হিস্ট্রিতে আমি পেলাম সে হচ্ছে কলা খাওয়া হয়েছে, অনেকগুলো কলা একসাথে খাওয়ার পর থেকেই বাচ্চাটার প্রবলেম প্রবলেম হচ্ছে লুজ মোশন। আর কোনো হিস্ট্রি না পেয়ে আমি দেখলাম যে কলা খেয়ে লুজ মোশন, এই বিষয়টাকে আমার মানে খুব চিন্তায় আসলো। আমি বিষয়টা জাস্ট শর্ট কেস এবং অ্যাকিউট কেস আমি রেপার্টরিতে খুঁজলাম, সিনথেসিস, ক্যান্ট, এই রেপার্টরি গুলোতে আমি কিছু না পেয়ে আমি মার্ফি রেপার্টরিতে খুঁজলাম। আমার কাছে সফটওয়্যার আছে, আমি খুব ইজিলি উইথিন শর্ট টাইমের মধ্যে আমি বের করে ফেললাম একটা মেডিসিন 3rd গ্রেডে কলা খেয়ে অ্যাগ্রাভেশন হলে, রিওমেক্স। আমি রিওমেক্স আমার কাছে আছে 200, আমি 200 ওষুধটাই ফ্রিকুয়েন্টলি আমি দিয়েছি। যেহেতু 1 বছর 3 মাস সে মুখে খাবার খাচ্ছে আদার্স, আমি জাস্ট বাচ্চাটাকে ওষুধ দিয়েছি। আহ, আমাকে সন্ধ্যার দিকে এসে বলল সকাল থেকে অনেকবার সে পাতলা পায়খানা করছে, ইভেন তার বাবা যখন আমার চেম্বারে বসা তখনও বাচ্চার মা ফোন করে বলছে যে বারবার পাতলা পায়খানা করতেছে, এখনো করছে। আমি ওষুধটা দেওয়ার পরে জাস্ট ওষুধটা তার জিভে পড়ার সাথে সাথে সেই যে বাচ্চাটার পাতলা পায়খানাটা বন্ধ হয়ে গেল। রিওমেক্স কখনোই আমি কখনো চিন্তা করতাম না যদি এই পজিশন যদি আমি ওইভাবে না পেতাম। 3rd গ্রেডের একটা মেডিসিন রেপার্টরিতে, সিঙ্গেল মেডিসিন, বাট 3rd গ্রেডে মাসি রেপার্টরিতে। তো যাই হোক, বাচ্চাটা ভালো হয়ে গেল, আমাকে সন্ধ্যায় এসে বলে গেল যে তার আর লুজ মোশন হয়নি। ঠিক আছে, আমরা গ্রাফাইটিস শুরু করি। গ্রাফাইটিস শুরু করতে গিয়ে সিনোনিমস আমরা জানি, এটা ব্ল্যাক লেড, প্লাম্বাগো, এই 2 নামে আহ, দেখা হয় বা জানা যায়। সোর্স হচ্ছে কার্বন, আমরা কার্বন নিয়ে বলেছিলাম, হ্যানিম্যান প্রুভ করেছেন, এবং খুবই ডিপ অ্যাক্টিং মেডিসিন, নট অনলি ডিপ অ্যাক্টিং, এটা ক্যান বলেছেন এটা এতই ব্রড এবং এতই ডিপ যেমনটা সালফার আমাদের কাছে খুবই ডিপ এবং ব্রড। গ্রাফাইটিসকে আমরা যদি মায়োজমেটিক দিক থেকে চিন্তা করি, স্বাভাবিকভাবে সুরিক মায়োজমের প্রাধান্য বেশি, তবে সাইকোটিক এবং সিফিলিটিক মায়োজমেরও অনেক বেশি কভার করে সাইকোটিক এন্ড সিফিলিটিক। দেন হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা আকৃতি বলি বাংলায়, অ্যাপিয়ারেন্স। আমরা গ্রাফাইটিসকে যদি জেনারেল অ্যাপিয়ারেন্স ওইভাবে যদি চিন্তা করি, আমরা স্বাভাবিকভাবে যেমন একটা লেডি, মহিলা, আমরা যদি গল্পের মাধ্যমে দেখি, একটা মহিলা যার 40 থেকে 45 বছর বয়স হয়ে গিয়েছে, যার এখন মেন্স বন্ধ হয়ে যাবে, মাসিক বন্ধ হয়ে যাবে, ক্লাইমেক্টেরিক এজ, এই সময়ে গ্রাফাইটিসের মানে আমরা সময়ে গ্রাফাইটিসকে ইউজ করব। এবং এই মহিলাটা যদি হয় খুবই সুন্দরী এবং খুবই জেন্টেল এবং একটু মোটা সোটা এবং ফ্লাবি, এই জন্য গ্রাফাইটিসকে বলা হয় 3F, ফেয়ার, ফ্যাটি এন্ড ফ্লাবি। এই 3টি বিষয় গ্রাফাইটিসকে মনে রাখার একটা টেকনিক। যাদের হচ্ছে পুরো শরীরে মানে ফ্যাটটা ইরেগুলার ডিপোজিশন, বিভিন্ন শরীরের বিশেষ করে মাসল, গ্রাফাইটিস হচ্ছে মাসকুলার একটা ওষুধ, মানে মাসল গুলো, গ্রাফাইটিস এবং ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে, ক্যালকেরিয়া কার্ভ খুবই থলথলে, পানির পরিমাণ বেশি, গ্রাফাইটিস হচ্ছে মাসল বেশি। যেমন লেবার গ্রামের কাজ করে প্রচুর মোটা সোটা মানুষ প্রচন্ড পরিশ্রম করতে পারে, এই ধরনের যদি হয়, এবং অ্যানিমিক, এর মধ্যেও গ্রাফাইটিস হচ্ছে রক্ত শূন্যতায় ভোগে, যাদের চুলগুলো হচ্ছে স্প্লিটিং, কিছুটা ফেটে ফেটে যায় বা ওই টাইপের, এবং স্কিনটা হচ্ছে আনহেলদি স্কিন, নখগুলো থাকে একটু ভেঙে যায়, ডিফর্মড বা তার শেড চেঞ্জ হয়ে যায়, ভেঙে ভেঙে যায়, এবং তাদের একটা হ্যাবিচুয়াল কনস্টিপেশন, সব সময় তারা কনস্টিপেশনে সাফার করে, কোষ্ঠকাঠিন্যে সাফার করে। এবং মাসিকের ব্যাপারে হচ্ছে এই মহিলাদের সবসময় দেরিতে মাসিক হয় এবং সামান্য পরিমাণে মাসিক হয়।
দেরিতে সামান্য পরিমাণে। কখনো এমন হয় যে এক মাসে, প্রতি মাসে হবে না, তার দেখা যাচ্ছে মাস শেষ হয়ে যায় তাও 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ এরকম গ্যাপ, মানে প্রায় 2 মাস অথবা 1.5 মাস বা 2 মাস গ্যাপ হয়ে মাসিক হয়, এবং খুবই সামান্য একদিন সামান্য দেখা যায়। এই ধরনের পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তাদের অ্যাপিয়ারেন্সটা হবে কেমন? মুখটা হবে রাউন্ডেড, গোলাকার, যেমন পালসিকুলার পেশেন্ট, মেন্টালিটি খুবই সফট এবং রাউন্ডেড ফেস, এই টাইপের যদি হয়। কখনো কখনো গ্রাফাইটিসের পেশেন্ট স্কোয়ার টাইপেরও হয়। আমাকে কি শোনা যাচ্ছে? একটু, আমি একটু হ্যাঁ, ঠিকঠাক শোনা যাচ্ছে, জানতে বুঝতে চাচ্ছি। পারলাম। আমি আচ্ছা, প্রেজেন্টেশন মনে হয় দেখা যাচ্ছে না, প্রেজেন্টেশন মনে হয় দেখা যাচ্ছে না। না না না, প্রেজেন্টেশন বন্ধ আছে। ও সরি, আমার প্রেজেন্টেশনটা চলে গিয়েছে। একটু একটু কাইন্ডলি, আমার ডিসকানেক্ট হয়ে গেছে, আমি দেখা যাচ্ছে ল্যাপটপ থেকে। না, তো সরি, ডিসকানেক্ট হয়ে যাওয়ার তো প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, সরি জাস্ট টাইম, একটু ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট ল্যাপটপে কানেকশন হোক, আমি এর মধ্যে কথা বলতে থাকি। যে এরপর হচ্ছে গ্রাফাইটিসের এই অবস্থায় গ্রাফাইটিসের পেশেন্টদের একটা একজিমা হওয়ার প্রবণতা দেখা যায়। এই ধরনের যদি পেশেন্ট আমরা এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই, আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব। গ্রাফাইটিসের প্রকৃতি কেমন? আচ্ছা, আমরা বলেছি গ্রাফাইটিসের পেশেন্ট বিশেষ করে এইজড পেশেন্ট, যাদের বয়স একটু বেশি, বিশেষ করে মেনোপোজাল টাইম যাদের চলে আসে। কিন্তু এছাড়া ইয়াঙ্গার পেশেন্টের ক্ষেত্রে আমরা গ্রাফাইটিসকে চিন্তা করব না? হ্যাঁ, আমরা গ্রাফাইটিসকে চিন্তা করব। এক্ষেত্রে ইয়াঙ্গার পেশেন্টের দিক থেকে, যাদের একটু কম বয়স, তাদের দিক থেকে কিন্তু গ্রাফাইটিস ওইরকম মোটা সোটা হবে না। যেরকম মোটা সোটা ওল্ড বা অ্যাডাল্ট পেশেন্টরা যেরকম মোটা সোটা হবে, ইয়ঙ্গার পেশেন্টরা ওইরকম মোটা সোটা নাও হতে পারে, এটা স্লিম হতে পারে, বেশি স্লিম হবে। এবং এদের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে গ্রাফাইটিসের পেশেন্টরা একটু ফর্সা টাইপের হবে, এবং এরা আবেগের দিক থেকে খুবই গভীর আবেগপূর্ণ হবে। যেটা হচ্ছে ওল্ডার পেশেন্ট যারা, তারা হবে হচ্ছে একটু আর্থি টাইপের, মাটির মতো রঙের বা মাটির মতো বৈশিষ্ট্যের। গ্রাফাইটিসের পেশেন্টদের বৈশিষ্ট্যটা একটা মাটির সাথে যদি আমরা তুলনা করি, এবং অনেক জায়গায় লেখা আছে আর্থি, মাটির সাথে। এদের চরিত্রটাও মাটির মতো, যেরকম নীরব নিরিবিলি, মাটি যেরকম আপনি কাটেন বা যত কিছুই করেন, আপনি মাটিকে বিভিন্ন শেপে তৈরি করতে পারবেন, জাস্ট গ্রাফাইটিসের পেশেন্টটাও এরকম। তো এদের কালার, শরীরের কালারটাও হচ্ছে মাটির মতো বলা হচ্ছে, যারা হচ্ছে এজড অ্যাডাল্ট পারসন, এবং বৈশিষ্ট্যটাও মাটির মতো। এরপর হলো, আচ্ছা একটু কানেকশন চলে আসছে, ঠিক আছে। এদের প্রকৃতি কেমন? টেম্পারেমেন্ট বা প্রকৃতি, এরা একটু খিটখিটে টাইপের এবং একটু বিষণ্ণ প্রকৃতির, ইরিটেবল এন্ড মেলানকোলিক, একটু খিটখিটে এবং বিষণ্ণ প্রকৃতির হয়। এবং ডায়াথিসিস চিন্তা করলে টিউবারকুলার এন্ড ক্যান্সারাস ডায়াথিসিস। মায়োজমের কথা আমরা বলেছি যে সবগুলো মায়োজমই কভার করে, মেইনলি সরিক, এবং এরা চিলি পেশেন্ট, খুবই চিলি পেশেন্ট। তবে গ্রাফাইটিসের ক্ষেত্রে চিলি যেমন ফার্স্ট গ্রেডে, হট সেকেন্ড গ্রেডে। সো শুধু চিলি চিন্তা করলেও গ্রাফাইটিসের ক্ষেত্রে ভুল হবে। আমরা অনেক মেডিসিনের ক্ষেত্রেই দেখি, মেডিসিনটা যেমন একইভাবে একই দিক থেকে চিলি, আবার অন্য দিক থেকে হট। আচ্ছা, সরি, জি। আচ্ছা, এছাড়া গ্রাফাইটিস যেহেতু কার্বন গ্রুপের একটা ঔষধ, কার্বন গ্রুপের ওষুধ নিয়ে আমরা প্রথম ক্লাসে অনেক কথা বলেছিলাম, যে আমরা মেটামেডিকা পিউরায় কার্বন গ্রুপের মেইনলি 3টা ওষুধ আমরা পাই, যেগুলোর প্রভাব ছিল হ্যানিম্যান, বিশেষ করে কার্বোবেজ, কার্বোএনিমেলিস এবং গ্রাফাইটিস।
আচ্ছা, আমার কানেকশন চলে আসছে, একটু আমি প্রেজেন্টেশনটা আবার একটু শেয়ার করে দিচ্ছি সবার জন্য। জি। আচ্ছা, কার্বন গ্রুপের ওষুধের ব্যাপারে যদি বলতে হয়, কার্বনের ইউজ কিন্তু আমাদের শরীরে বা আমাদের রেগুলার লাইফে কার্বনের ইউজটা অনেক বেশি, অনেক বেশি। কার্বন কি? কার্বন আমরা যে কয়লা, যে জিনিসটা আমরা পাই, কার্বনের অর্থই হচ্ছে কয়লা, চারকোয়েল। কার্বন একটা ল্যাটিন ওয়ার্ড, মেইনলি হচ্ছে চারকোয়েল। আমরা কার্বোহাইড্রেট খাই, এখানেও কিন্তু এটার এন্ড প্রোডাক্ট আলটিমেটলি কার্বন, এটা বলা হচ্ছে। আমাদের শরীরের টোটাল 18 ভাগ হচ্ছে কার্বন দিয়ে তৈরি করা। এছাড়া যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলা যায়, আমরা না বলি। আমরা কার্বন গ্রুপের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স, কিছু কমন বৈশিষ্ট্য আমরা একটু আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি। ওগুলো আমরা বিস্তারিত বলেছি ফার্স্ট ক্লাসে, রিভিউ করছি। কার্বন গ্রুপের ওষুধগুলো কোয়াইট জেন্টেল, খুবই ভদ্র, এরা খুবই ভদ্র হয়। এবং এদের এয়ার হাঙ্গার, এরা সবসময় হচ্ছে একটা বাতাসের, অক্সিজেনের বা বাতাসের একটা ডিফিসিয়েন্সি, কমতি এদের মধ্যে অনুভব করে, এবং এরা নাকের কাছে বা মুখের কাছে সবসময় বাতাস চায়। পুট্রিড অর্ডার, এটা শুধু কার্বোবেজ আমরা জানি, কিন্তু নট অনলি কার্বোবেজ, কার্বন গ্রুপের সকল ওষুধের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। এবং পুট্রিড অর্ডার, এদের যত ধরনের শরীরের ঘাম হোক, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে যত ধরনের ডিসচার্জ আছে, ইভেন যদি কোথাও ফোঁড়া হয়, চুলকানি হয়, এখান থেকেও যদি ডিসচার্জ হয়, সবগুলোতেই দেখা যাচ্ছে একটা পুট্রিড, একটা দুর্গন্ধ এখান থেকে দেখা যায়। এবং ভেরিকোজ ভেইন, যে এদের মধ্যে ভেরিকোজ ভেইনটা দেখা যায়। ভেরিকোজ ভেইন কি, এটা আমরা বলেছি। হিমোরেজিক টেন্ডেন্সি, এদের রক্তস্রাব প্রবণতা এই কার্বন গ্রুপের ওষুধগুলোর মধ্যে থাকে। এবং এরা চর্বিটা একেবারেই অপছন্দ করে, অ্যাভারশন টু ফ্যাট। এবং হচ্ছে কার্বন গ্রুপের ওষুধগুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে এক্সকোরিয়েশন, এদের যে চামড়া যেখানে যেখানে হচ্ছে চামড়ার ভাঁজ আছে বা ফোল্ডিং আছে, সেই ফোল্ডিং গুলোই হেজে যায় চলাফেরার সময়। যেমন ব্রেস্টের নিচে, বগলের নিচে, গলার নিচে, বা কুচকির মধ্যে, যেটাকে আমরা বলি কুচকির মধ্যে, এই জায়গাগুলোতে তাদের হেজে যায় চলাফেরায়, এবং এখানে তাদের একজিমা ডেভেলপ করে। এবং হচ্ছে এদের যে ফ্ল্যাটাস বা বায়ুটাও থাকে খুবই দুর্গন্ধযুক্ত। এবং কার্বন গ্রুপের মায়োজমেটিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে সোরিক, সাইকোটিক এন্ড সিফিলিটিক, তিন ধরনের মায়োজমি এই ওষুধগুলো কভার করে। যেমন এদের স্কিনটা থাকে খুবই আনহেলদি স্কিন, এবং এদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, হজম প্রক্রিয়ার যে মানে টোটাল যে সিস্টেম আছে বা ট্রাক্ট আছে, যেটাকে আমরা এলিমেন্টারি ট্রাক্ট বা মুখ থেকে অ্যানাস পর্যন্ত, অথবা জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, যেটা স্টোমাক থেকে অ্যানাস পর্যন্ত, এই অংশটার মধ্যে এদের অনেক ধরনের কমপ্লিকেশন থাকে। বিশেষ করে কি কি থাকতে পারে? এদের গ্যাস্ট্রিক থাকতে পারে, আলসার থাকতে পারে, এই ধরনের আরো বিষয়, ক্যান্সারও থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এদের চুলকানি গুলো থাকে শরীরে, চুলকানি গুলো একটু ব্যথা যুক্ত চুলকানি, জ্বালা পোড়া, এবং চুলকানি গুলোর মধ্যে একটা ক্রাউলিং সেন্সেশন, সবসময় একটা ফর্মিকেশন, মানে হচ্ছে কোনো পোকা বা পিঁপড়া হাঁটাচলা করছে, এই ধরনের একটা অনুভূতি। এবং স্কিন, চামড়াটা থাকে একটু মোটা সোটা, শুকনো, এবং পুজ থাকে খুবই কম। এবং এদের সাইকোটিক যে ম্যানিফেস্টেশন গুলো থাকে, সাইকোটিক ম্যানিফেস্টেশন গুলোর মধ্যে এরা হতাশ প্রকৃতির থাকে, এরা সন্দেহযুক্ত থাকে, এবং এদের হঠাৎ করে কোনো শরীরে ব্যথা দেখা যায়। এদের শরীরে ওভার গ্রোথ এবং স্কার টিস্যু ডেভেলপ করে। ওভার গ্রোথ মানে কি? যেমন টিউমার, আঁচিল, অথবা শরীরে কোথাও কেটে গিয়েছে সেই জায়গাটায় নতুন করে টিস্যু ডেভেলপ করা, যেটাকে আমরা কিলোয়েড বলি, অথবা স্কার টিস্যু বলি। এদের মেটাবলিজম, যেটা ডাইজেস্টিভ সিস্টেমে আমরা বলেছি, মেটাবলিজমটাও খুবই স্লো থাকে, এবং ক্যান্সারাস একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। সিফিলিটিক ম্যানিফেস্টেশন অনেক বেশি আছে, যেটা আলসারেশন থাকে এদের, আমরা জানি যে তাদের যেখানে যেখানে চুলকানি হয়, এগুলোর মধ্যে আবার ফেটে ফেটে যায়, আলসার হয়। এবং হলো তাদের শরীরে বিশেষ করে যে আঙ্গুলের মাথা, মানে যে ইন্ডিং পয়েন্ট গুলো আছে, এগুলোর মধ্যে ইভেন এই যে এটাকে বলে হচ্ছে সাবকিউটেনিয়াস কমিশার, যেটা হলো আপনার ঠোঁটের কোণগুলো আছে, ইভেন নিপলের বোটাটুকু আছে, ইভেন এনাসের চারপাশ, এই জায়গাগুলো, আঙ্গুলের যে টিপ অফ দা ফিঙ্গার বা আঙ্গুলের মাথাগুলো আছে, এগুলো ফেটে যায়, ফেটে ফেটে যায়। এবং ডিজেনারেটিভ চেঞ্জ এদের মধ্যে দেখা যায়, যে তাদের দেখা যাচ্ছে, আমরা এখন বর্তমান সময়ে অনেক পেশেন্ট পাই, বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস, যে যাদের দেখা যাচ্ছে
হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, ডিজেনারেটিভ চেঞ্জ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এদের সর্বশেষ এরা আসলে একটা জাস্ট ইনস্যানিটি ডেভেলপ করে, পাগল হতে পারে। এই ধরনের সিফিলিটিক ম্যানিফেস্টেশন গুলো কার্বন গ্রুপের ওষুধে আছে, এবং বিশেষ করে গ্রাফাইটিসে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স অনেক বেশি পাওয়া যায়। কার্বন গ্রুপের অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে আমরা কমনলি কার্বোনিমিলিস, কার্বোবেজ, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, পিওজোট, ক্যালকেরিয়া কার্ব, নেট্রাম কার্ব, এই আরো আদার্স অনেকগুলো ওষুধ আমরা ব্যবহার করে থাকি। গ্রাফাইটিসের এই কার্বন গ্রাফাইটিসের, এবার আমরা গ্রাফাইটিসের মেন্টাল সিম্পটম থেকে শুরু করি। আমরা এগুলো বলেছি, আজকে জাস্ট একটু রিভিউ করব। আমরা জর্জ লিথলকাজ বলেছেন গ্রাফাইটিস মানে হচ্ছে ব্লান্ডনেস, মানে মোটা সোটা। কেমন মোটা সোটা? এদের চামড়াগুলো থাকে মোটা। হ্যাঁ, যদি আমরা ব্লান্ডনেস এই কথাটাও মনে রাখতে পারি, তাহলে এটা কিন্তু গ্রাফাইটিসের একটা কি পয়েন্ট মনে রাখার জন্য। ব্লান্ডনেস মানে মোটা, তাহলে মোটা কেমন? এদের চামড়া মোটা, এদের শরীর মোটা, এদের বুদ্ধি মোটা, এদের চিন্তা করার শক্তি মোটা। হ্যাঁ, এরা চিন্তা করে কোনো কিছু ডিসিশন নিতে পারে না, এদের মনে রাখার শক্তি খুবই খারাপ। এরা সাধারণ রিসেন্ট এই সাম্প্রতিক কালের ঘটনাগুলো এরা মনে রাখতে পারে না, কিন্তু অতীত ঘটনাগুলো মনে রাখতে পারে। এদের পায়খানা বা স্টুল এটাও খুবই মোটা, এবং মোটার সাথে মিউকাস জড়ানো, গিট গিট টাইপের মিউকাস জড়ানো। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। কেমন সিম্পল? আপনি তাদেরকে যদি সামান্য একটু অর্থের বিনিময়ে তাদেরকে কাজ করাতে চান, কাজ করায় নিতে পারবেন। সামান্য কিছু কথা বলেও তাদেরকে কাজ করিয়ে নিতে পারবেন। এই টাইপের সিম্পল, খুবই সিম্পল। এরা পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচার আচরণে খুবই সিম্পল এবং খুবই জেন্টেল, খুবই জেন্টেল, ভদ্র। আচ্ছা, গ্রাফাইটিসের পেশেন্টের সিম্পলের সাথে নেট্রামিউর, সিপিয়া, ইগনেশিয়া এগুলো কিন্তু সিম্পল না। আপনি কোনো একটা কথা বলবেন, তারা কিন্তু ভিন্ন জিনিস চিন্তা করবে। এবং নেট্রামিউরের পেশেন্ট সবসময় নেগেটিভ সাইডটাকে চিন্তা করে, একটা যে কোনো বিষয়ের পজিটিভ নেগেটিভ সাইড থাকে। গ্রাফাইটিস পজিটিভ বিষয় চিন্তা করে, যা বলছেন সেই বিষয়ে সে চিন্তা করে, সে অন্য কিছু চিন্তা করে না। বাট নেট্রামিউর, সিপিয়া, ইগনেশিয়া এরা একটু কোনো কথা বললে এরা ডার্ক সাইড বা অন্ধকার পার্টটা বা নেগেটিভ সাইডটা তারা বেশি চিন্তা করে, কাজটা তারা করতে চায় না। এবং গ্রাফাইটিস পেশেন্ট গুলো হচ্ছে এরা খুবই ফ্যামিলির প্রতি দায়িত্ববান সম্পন্ন, ফ্যামিলির প্রতি খুবই তারা হচ্ছে আটমোস্ট রিলেশনশিপ, মানে খুবই আন্তরিক সম্পর্ক তাদের মধ্যে থাকে। বাবা মায়ের প্রতি খুবই দায়িত্ববান এবং খুবই ভালোবাসার মানুষ হচ্ছে তাদের বাবা মা। ফ্যামিলি থেকেই তাদের ভালোবাসা, আন্তরিকতা, সম্পর্ক সৃষ্টি হয়। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, একটা পেশেন্টের কথা বলেছিলাম যে এরকম, যে এখন সে বিয়ে করেছে, জাস্ট তার ডিভোর্স হয়ে গিয়েছে, মানে বউ চলে গিয়েছে। কেন? শুধুমাত্র সে এখনো 30 বছর বয়স, এখনো সে তার বাবা মায়ের উপরে ডিপেন্ডেন্ট। কেমন ডিপেন্ডেন্ট? আপনি যদি তাকে বলেন যে রিফাত চলো আমরা একটু ঘুরতে যাই বা খেলতে যাই, আপনি তার ফ্রেন্ড, বা আমরা একটু ওইখানে যাই, সে তাকে এখনো সে বলে যে একটু জাস্ট মিনিট, আমি একটু মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে আসি। তো এই মানে রিলেশনশিপটা তাদের ফ্যামিলির সাথে থাকে। এর জন্য তারা যদি কোনো ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে পড়ে বা কেউ মারা যায়, এরা খুবই বিমর্ষ, বিষণ্ণ, খুবই অসুস্থ হয়ে পড়ে। এছাড়া হচ্ছে গ্রাফাইটিসের পেশেন্ট, সরি, যেহেতু তারা খুবই, আচ্ছা জাকির, জাকির ভাই আপনি প্রেজেন্ট করছেন? আমি তো তাহলে আমার প্রেজেন্টেশন চলে যাচ্ছে। জাকির ভাই যদি প্রেজেন্ট করেন, আমার প্রেজেন্টেশন তো চলে যাচ্ছে তাহলে। জাকির ভাই কাইন্ডলি আপনার প্রেজেন্টেশনটা অফ করে দিন ভাইয়া। জাকির স্যার আপনার প্রেজেন্টেশনটা অফ করুন। আচ্ছা, আমি যেহেতু প্রেজেন্টেশনটা চলে গিয়েছে, আমি আবার একটু প্রেজেন্টেশনটা অন করার জন্য, কাইন্ডলি আপনারা একটু এই জিনিসটা একটু মনে রাখবেন। প্রেজেন্টেশন কিন্তু কেউ অন করলে আমার প্রেজেন্টেশন কিন্তু চলে যাবে, তাতে অসুবিধা হয়ে যাবে। জি, আচ্ছা, এরপর হলো সরি, এরা যেহেতু এরা চিন্তা করতে অসুবিধা হয়, কোন একটা সিদ্ধান্ত নিতেও তাদের মানে খুবই সমস্যা হয়। এমন সিদ্ধান্ত, যেহেতু এটা মেন্টালি খুবই ডাল, এই জন্য কোনো ডিসিশন নিতে পারে না। জর্জ লিথলকাজ বলেছেন এরা দোকানে যাবে, অনেক কিছু খুঁজবে, এটা দেখবে, ওটা দেখবে, এটা নিবে, ওটা নিবে, এই চিন্তা করতে করতে তারা খালি হাতেই দোকান থেকে ফিরে আসবে। এই ধরনের গ্রাফাইটিসের পেশেন্ট। এবং এরা একটু ভীতিপূর্ণ ভয় তাদের মধ্যে কাজ করে। যেমন এরা সামান্য শব্দে ভয় পায়, বিশেষ করে ভূতের ভয়টা তাদের মধ্যে অনেক বেশি, এবং ভবিষ্যতের ব্যাপারে এরা খুবই
ভয় করে, এবং তারা ভয় করে তাদের খুব কাছের কেউ তাদেরকে, তাদের কাছের কাউকে সে হারিয়ে ফেলবে, কাছের কেউ তাদের কাছ থেকে চলে যাবে, যেমন তার বাবা বা মা মারা যাবে, তার কাছ থেকে চলে যাবে, এরকম বিষয়গুলো তাদের মধ্যে খুবই ভয় বা আতঙ্ক কাজ করে। এবং এরা সামান্যতেই কিন্তু কেঁদে ফেলে পালসেটিলার মতো। এটা আমরা বিস্তারিত বলবো, আমরা কম্পারিজন যখন দেখবো পালসেটিলার সাথে গ্রাফাইটিসের। মেন্টাল ডালনেস বলেছি। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জানি অনেক মেডিসিন আছে যারা মিউজিক পছন্দ করে না, হ্যাঁ, কোন একটা মিউজিক তারা পছন্দ করে না। আমাদের অমরনাথ স্যার বলেন মিউজিক পছন্দ না করা এবং হচ্ছে নয়েজ ইনটলারেন্স দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো মিউজিক পছন্দ করে না, সামান্য মিউজিক যদি তাদের কানে আসে, হ্যাঁ, তখনই তারা মনে করে যে এই মিউজিকটা তাদের কষ্ট শুধু বাড়িয়ে দেয়, শুধু তা না, তারা মনে করে যে এই মুহূর্তে তার এই মিউজিকের চাইতে তার মৃত্যুই তার জন্য ভালো। সে মনে করে ডেথ এন্ড সালভেশন, মানে তার মারা যাবে এবং এটা থেকে সে মুক্তি পাবে, এরকম বিষয় বা অবস্থা তার মধ্যে তৈরি হয়। গ্রাফাইটিসের যারা পুরুষ লোক, এদের মধ্যে কিছুটা মেয়েলি স্বভাব থাকে, এরা সবসময় মায়ের কাছে কাছে থাকতে চায়, এবং মায়ের কাছে থাকতে চায়, গৃহের কাজকর্ম, মায়ের কাজকর্ম তারা করতে চায়, এবং এগুলোতে তারা হেল্প করতে চায়। মা এই বিষয়টাকে খুবই পছন্দ করে এবং এই ছেলেটার দিকে খুবই খেয়াল করে, খুব ভালো মন্দ তাকেই ভালো ভালো জিনিস খাওয়ায়। এভাবে করে গ্রাফাইটিসের পেশেন্টের মধ্যে মাসল ডেভেলপ করে, এরা অবেজ হয়ে পড়ে। কিন্তু এই দিক থেকে তাদের বাবা তাকে খুবই মিস করে, ছেলে হয়েছে মনে করে যে তার সাথে একটু কাজ করবে, তাকে একটু ব্যবসার কাজে হেল্প করবে, কিন্তু গ্রাফাইটিসের ছেলেরা কিন্তু বাসায় থাকে, মায়ের কাছাকাছি তারা থাকতে চায়। এছাড়া আরো কিছু বিষয় গ্রাফাইটিসের আছে, আমি যেটা বলতে চাই যে গ্রাফাইটিসের পেশেন্ট, হ্যাঁ, এরা আপনি যদি কোনো ব্যাপারে যদি তাদের সাথে কোনো কন্ট্রাডিকশন হয়, যদি কোনো বিষয়ে আপনি বলেছেন বা কোনো স্যার বলেছে বা ফ্যামিলি থেকে বলেছে, কোনো গার্ডিয়ান বলেছে, এরা কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না, যেহেতু তারা খুবই জেন্টল, এরা কোনো প্রতিবাদ করতে পারে না। যেমন যে কিছুটা আমরা জানি যে সিপিয়া, নেট্রামিউর বা ইগনেশিয়া, এরাও কিন্তু প্রতিবাদ করতে পারে না। আর প্রতিবাদ করতে না পেরে এরা মনের কষ্ট মনের মধ্যে রেখে কিন্তু এরা অসুস্থ হয়ে পড়ে। আর গ্রাফাইটিসও কিছু একই রকম, এরা প্রতিবাদ করতে পারে না কেন? কারণ তারা মনে করে প্রতিবাদ করলেই সংঘাত বেড়ে যাবে, সংঘর্ষ হবে, এই সংঘর্ষটা তারা খুবই অপছন্দ করে, তারা চায় মিলেমিশে থাকতে। গ্রাফাইটিসের পেশেন্ট যদি কোনো ব্যাপারে কারো কাছে অভিযোগ করতে চায়, তারা চিৎকার চেঁচামেচি করে অভিযোগ করে না, তারা যতটুকু মুখে কথা বলে তার থেকে বেশি তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে পড়ে, পালসেটিলা পেশেন্টের মতো এবং ক্যালকেরিয়া কার্বের পেশেন্টের মতো। গ্রাফাইটিসের পেশেন্ট দেখা যাচ্ছে সহজেই ক্ষমা করে দেওয়ার যে বিষয়গুলো, সাধারণ সহজেই ক্ষমা করে দেয়, এটা বলেছি। আচ্ছা, কিন্তু এই যে গ্রাফাইটিস, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্ভ, এরা অভিযোগ করে কেমন? আমি বলেছি যে তারা খুব বেশি মুখে চিৎকার করে, চেঁচামেচি করে, মারামারি করে, এরকম না, কিন্তু তারা তাদের অভিযোগটা মুখে যতটুকু বলে তার চাইতে চোখে পানি আসে বেশি, তারা কান্নাকাটি করে বা চোখে পানি আসে বেশি। কিন্তু নেট্রামিউর, সিপিয়া, ইগনেশিয়া, এরা কিন্তু অভিযোগ যখন করতে যায় তখন এদের অভিযোগের সাথে কিন্তু যার ব্যাপারে অভিযোগ করতে চায় বা কোনো ব্যাপারে যদি কারো উপরে রাগ করে, এরা কিন্তু মুখে চেয়ে হাত বেশি ব্যবহার করে ফেলে এবং একটু ডিস্ট্রাকটিভ বা একটু ওই টাইপের। আচ্ছা, এরপর হলো গ্রাফাইটিসের যারা ইয়াং মেন, যারা একটু কম বয়সী পেশেন্ট, তাদের ক্ষেত্রে একটা অবস্থা তৈরি হয়, এরা একটু অপোজিট সেক্সের প্রতি এরা খুবই নার্ভাস থাকে, হ্যাঁ, অপোজিট সেক্সের প্রতি এরা নার্ভাস থাকে এবং কাউকে তারা করার ব্যাপারে, কাউকে পছন্দ করতে হবে বা এই ধরনের রিলেশনশিপের ব্যাপারে এরা খুবই অপরিপক্ক বা এরা করতে চায় না। তবে তারা পছন্দ করে, তারা এখানে খুবই লাজুক থাকে এবং কোনো রোমান্টিক রিলেশনশিপের ব্যাপারে এরা খুবই লাজুক থাকে। হ্যাঁ, তবে এরা যদি একবার কারোর সাথে রিলেশন করে ফেলে, সেই রিলেশনটা এরা যে কোনো মূল্যেই হোক রাখতে চায়, খুবই স্টেবল করতে চায় রিলেশনটাকে, হ্যাঁ, এবং তাদেরকে বিয়ে করতে চায়। মানে তারা কারোর সাথে রিলেশন করলে, লাইকোপোডিয়ামের পেশেন্ট যেমন রিলেশন করলে তারা মানে, না না বুঝতেছে না, পরে পরে সরি, লাইকোপোডিয়ামের পেশেন্ট কারোর সাথে রিলেশন করলেই তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং শারীরিক সম্পর্কের জন্যই সে বিয়ে করতে চায়, মানে শারীরিক সম্পর্কের জন্যই সে রিলেশন করে এবং শারীরিক সম্পর্ক শেষ, তার প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, এগুলোর প্রতি কোনো বিষয় থাকে না। কিন্তু গ্রাফাইটিসের পেশেন্ট, তারা কিন্তু কোনো রিলেশন যদি কারোর সাথে করেই ফেলে, সেই রিলেশনটাকে তারা ম্যাচিওর করতে চায়, বিয়ের মাধ্যমে সেটাকে পরিপূর্ণ করতে চায় এবং তারা
এই বিষয়গুলোর প্রতি, এই রিলেশনশিপ এর প্রতি খুবই একটা রেসপন্সিবিলিটি তাদের মধ্যে ডেভেলপ করে। এটা নেটামিউরের মধ্যে আমরা দেখি একটা রিলেশন, উল্টাপাল্টা রিলেশন করে, ঠিক আছে, উঁচু নিচু রিলেশন করে, কিন্তু রিলেশনটা খুবই তারাও রিলেশনের ব্যাপারে খুবই সিরিয়াস থাকে। আমরা এই ক্ষেত্রে এই যে রিলেশন করে তারা খুবই কমিটেড থাকে, বিয়ে করতে চায়, এই বিষয়টা যেমন আছে, আমরা অনেক মেডিসিনে দেখি যে রিলেশন তারা করে বা রিলেশন করে না বা বিয়ে করতে চায় না, এই ধরনের অনেকগুলো মেডিসিন আমাদের কাছে আছে। এবং এই ধরনের পেশেন্টও আমাদের কাছে আসে। আমার কাছে আসছিল একটা পেশেন্ট, একটা মহিলা, তার মেয়েকে বিয়ে করার কথা বললেই সে বিয়ে করতে চায় না। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা হয়তো এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আমরা পেশেন্টের কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে খুব ভালোভাবে জেনে আমরা বিষয়টাকে আমরা আহ জানতে পারবো বা ওই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু যেমন সিপিআর পেশেন্ট, এরা আসলে রিলেশন করতে চায় না। কেন রিলেশন করতে চায় না? এরা বিয়ে করতে চায় না, কোনো রিলেশন করতে চায় না, কারণ তারা মনে করে বিয়ে করার মাধ্যমে তার যে একটা দায়িত্ব কর্তব্য এগুলোর প্রতি সেগুলো পারবে না, কারণ সে খুবই উদাসীন থাকে এবং সে মা হতে চায় না, সে সন্তানহীন থাকতে চায়, সন্তানহীন থাকতেই সে ভালোবাসে। লাইকোপোডিয়ামের পেশেন্টের কথা বলেছি, এরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পছন্দ করে। সে সব আকাম যত খারাপ কাজ আছে এগুলো করে বেড়াবে, কিন্তু সে স্বাধীনভাবে থাকবে। যে একটা দায়িত্ব নিতে হবে, হ্যাঁ, বাচ্চা হবে, বাচ্চার পেছনে তাকে এনার্জি ব্যয় করতে হবে, এই এনার্জি ব্যয় করতে গিয়ে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এই বিষয়গুলো তারা খুবই ভয় পায় এবং সে সবসময় কেরিয়ার ডেভেলপ করতে চায়, কিন্তু তার জৈবিক চাহিদা সে অন্যভাবে পূরণ করতে চায়। প্লাটিনাম মেটালিকামের পেশেন্ট, এরা এই যে বাচ্চা নেওয়া বা বিয়ে করা এই বিষয়গুলো তারা চিন্তাই করতে পারে না। তারা কেন চিন্তা করতে পারে না? কারণ তারা মনে করে যে তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, তাদের ফিগারটাকে তারা খুবই গুরুত্ব দেয়, ফিগার নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এবং তার প্রতি যে লোকজনের একটা দৃষ্টিভঙ্গি, বিয়ে করলে তার শরীরটা লুজ হয়ে যাবে, তার কুঁজো হয়ে যাবে, অথবা আদার্স তার ফিগার নষ্ট হয়ে যাবে, এই বিষয়টাকে তারা খুবই গুরুত্ব দেয়। প্যারামেটালিজমের পেশেন্ট, এরা সবসময় রক্ত শূন্যতায় ভোগে এবং রক্ত শূন্যতায় ভোগার কারণে সে মনে করে যে তার মানসিক শক্তি তার কমে যায়, যে সে বিয়ে করবে, তার বাচ্চা হবে, এই বাচ্চা নেওয়া তার তো একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে, এই বিষয়টাকে কারণে তারা বিয়ে করতে চায় না। লেকেসিসের পেশেন্টও বিয়ে করতে চায় না। এই লেকেসিসের পেশেন্ট বিয়ে করতে চায় না এই জন্যই, এদের মনের মধ্যে একটা চিন্তা, একটা ভয় এদের মনের মধ্যে কাজ করে, কেমন, যে সে যদি বিয়ে করে তার হাজবেন্ড বা তার সন্তান হবে, এরা মনে হয় তার ক্ষতি করবে, অথবা শ্বশুর বাড়ির লোকজন তাকে ভালোভাবে মেনে নেবে না, তার ক্ষতি করবে, এই যে ক্ষতি করবে এই সন্দেহ তাদের মধ্যে খুব বেশি থাকে, এই জন্য তারা বিয়ে করতে চায় না। যাই হোক, এই ওষুধগুলোকে আমরা এইভাবে করে মেন্টাল সিমটমের সাথে, জাস্ট বিয়ে করতে চায় না, ফ্যামিলি বাচ্চা নিতে চায় না, অথবা ফ্যামিলি লাইফ ডেভেলপ করতে চায় না, এই বিষয়গুলোকে আমরা এই ওষুধগুলোর সাথে চিন্তা করতে পারি। গ্রাফাইটিসের বাচ্চারা কেমন? গ্রাফাইটিসের বাচ্চাদের ব্যাপারে আমরা চিন্তা করতে পারি, এরা কেমন, এরা হচ্ছে কিছুটা নির্বোধ টাইপের। হ্যাঁ, এরা নির্বোধ টাইপের, এরা যখন স্কুলে যাবে একটু মোটা সোটা বাচ্চা, মাসল টাইপের, কিন্তু ওরা চুপচাপ বসে থাকবে। আর এই চুপচাপ বসে থাকার কারণে অন্যরা তাকে দেখে তিরস্কার করবে, আর এই বাচ্চারা তিরস্কারের জন্যই তারা হাসবে, এরা তিরস্কারের জন্যই হাসে। এই নির্বোধ এবং তিরস্কারের জন্য হাসি, এটা গ্রাফাইটিসের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। গ্রাফাইটিসের মেন্টাল সিম্পটমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এরা ক্যাটালেপটিক কন্ডিশন এদের মধ্যে থাকে। ক্যাটালেপটিক কন্ডিশন কি? এরা মনে করেন যে শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, বাট তারা কানে সবকিছুই শুনবে, এরা সচেতন থাকে, কানে সবকিছুই শুনে, বাট সে যে উঠে আসবে এই শক্তিটা তাদের থাকে না। মানে ঘুমায় আছে, কিন্তু কানে সবকিছু তারা শুনে, কনসাসনেস তাদের মধ্যে থাকে, কিন্তু সে যে আসবে, কিছু বলবে, উঠবে, এই বিষয়টা তাদের মধ্যে থাকে না। একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে ফার্স্ট গ্রেডে গ্রাফাইটিস আছে। এবং গ্রাফাইটিসের পেশেন্ট এই যে অবস্থাটার মধ্যে একটা সময় তারা খুবই ডিপ্রেসড হয়ে যায়, স্যাডনেস তাদের মধ্যে ডেভেলপ করে। আর এই স্যাডনেস বা ডিপ্রেশন থেকে গ্রাফাইটিসের পেশেন্টরা মনে করে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে মৃত্যুবরণ করা, যেটা সিফিলিটিক টেন্ডেন্সি, সিফিলিটিক কন্ডিশনটা তাদের মধ্যে ওই অবস্থায় ডেভেলপ করে। এরপর হলো গ্রাফাইটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটা হলো এরা ফুলের গন্ধ সহ্য করতে পারে না, ফুলের গন্ধ সহ্য করতে পারে না। আহ তারপর হচ্ছে এরা জিঙ্কার নেটের মতো পাকে নাড়ায়, ফিটগেটিং, পায়ের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং পাকে ওরা ওইরকম নাড়াতে থাকে। এবং গ্রাফাইটিসের পেশেন্টের আরেকটি বিষয় হচ্ছে, এরা যখনই মানসিক ব্যাপারে কোনো বিষয় চিন্তা করে, মানসিক কোনো চিন্তা যখন তারা করে, তখনই তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে।
এই বিষয়টি যে মানসিক ব্যাপারে বা কোনো মানসিক চিন্তা, মনের কোনো চিন্তা বা মনের কোনো কাজ যখন তারা করতে চায়, মেন্টাল ওয়ার্ক করতে চায়, তখন তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। এই বিষয়টা আমরা আর্জেন্টা মেক্সিকানের মধ্যেও দেখি যে ওরা যদি কোনো কিছু কখনো বের হতে চায়, কোথাও যেতে চায় বা কোথাও তার প্রোগ্রাম আছে, এই বিষয়টা মনের মধ্যে থাকে, তখন তখন এদের মধ্যে হচ্ছে এদের বাথরুমে যেতে হয়, এদের পায়খানার ব্যাগ চাপে, এদের প্রস্রাবের ব্যাগ চাপে, এরা মানে এই কন্ডিশনটা। সাইলেশিয়ার পেশেন্টেরও একই অবস্থা দেখা যায়। সাইলেশিয়ার পেশেন্টও কোনো একটা তাদের মিটিং আছে, কোনো একটা কাউকে ফেস করতে হবে, তখন তাদের মধ্যে একটা নার্ভাসনেস ডেভেলপ করে, তবে তারা যখন শুরু করে দেয় তখন তারা খুব ভালোভাবেই শুরু করতে পারে। গ্রাফাইটিসের পেশেন্টরা যখন যতক্ষণ বাসায় থাকে ততক্ষণই তারা খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে, বিশেষ করে যে কোনো ব্যাপারে তারা তাদের পার্টনারের সাথে শেয়ার করা পর্যন্ত তারা খুবই খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে। যেমন মনে করেন একটা গ্রাফাইটিসের মহিলা বা ওয়াইফ, সে বাসায় আছে কিন্তু তার হাজবেন্ড বাইরে আছে। এই মহিলাটার কারোর সাথে, পাশের বাসার কারোর সাথে কোনো কথা হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, বা দোকানে গিয়েছে কোনো কিছু কেনাকাটা করার জন্য, একটু ঝগড়া হয়েছে, তার মনের মধ্যে এতই অস্থিরতা থাকে, তার হাজবেন্ড বাসায় আসবে এবং আসার পরে তার হাজবেন্ড বাসায় আসবে, আসার পরে সে বিষয়গুলো শেয়ার করবে। আহ, আচ্ছা একটু সরি, আমি সরি, জাস্ট এক সেকেন্ড, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, সরি, আমার দোয়া অসুস্থ, এই জন্য একটু মানে তাড়া পড়ছে, তাই অসুবিধা নেই, আমি শেষ করি তারপর যাবো। এটা একটু গেট লাগাই দাও। Sorry. আচ্ছা, এরপর বিষয় হলো গ্রাফাইটিস এর এই যে একটা অস্থিরতা, উৎকণ্ঠা, উদ্বেগ, এগুলো গ্রাফাইটিস এর মধ্যে খুবই থাকে, এবং তার হাজবেন্ড যখন বাসায় আসে একদম ইন ডিটেলস তাদের কাছে বলা পর্যন্ত তারা এই উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করে। কোনো এর আগ পর্যন্ত সে খুবই মানে উত্তেজিত, অস্থিরতা তাদের মধ্যে কাজ করে, বাসায় কোনো কাজকর্ম করতে পারে না, এই পরিস্থিতিটা তাদের মধ্যে থাকে। এরপর হলো গ্রাফাইটিস এর পেশেন্ট যদি আপনার কাছে আসে, তারাও একই অবস্থা। যদি মনে করেন গ্রাফাইটিস এর, রাজন শঙ্করন তার বইতে একটা এক্সাম্পল দিয়েছিলেন এরকম, যে গ্রাফাইটিস এর পেশেন্ট, সে চেম্বারে আসছে গত রাতে, মনে করেন সে গত রাতে একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা এরকম যে সে ডক্টরকে এসে বলে যে ডক্টর সাহেব, আমি গত রাতে একটা স্বপ্ন দেখে জেগে গিয়েছিলাম, হ্যাঁ, জেগে গিয়ে দেখি আমার বুকের মধ্যে একটু জ্বালা পোড়া করছে, এবং এমন জ্বালা পোড়া যেটা যেমন আগুনের মতো জ্বালা পোড়া করছে। তখন আমি অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেলাম, ঠান্ডা পানি খাওয়ার পরে আমি কিছুটা ভালো অনুভব করছি এবং এখনো ভালো অনুভব করছি। মানে জাস্ট কেমন হোমিওপ্যাথিক ডক্টররা একটা পেশেন্টের সিমটম কালেকশন করে, যেভাবে প্রত্যেকটা বিষয় টু দা পয়েন্টে, আপনি একটা পার্টিকুলার লক্ষণ আপনি যখনই জানতে চাইবেন তখন আপনি যে যে পয়েন্ট গুলো জানতে চাইবেন, লোকেশন, পজিশন, সেন্সেশন, ডিউরেশন, হ্যাঁ, আপনার ক্যারেক্টারিস্টিক্স, মোডালিটিস, কনকমিটেন্স, এক্সটেনশন, এই প্রত্যেকটা বিষয় গ্রাফাইটিস এর পেশেন্টকে আপনি আলাদা করে জিজ্ঞেস করতে হবে না, সে আসলে সবকিছুই আপনাকে বলে দিবে। তো জাস্ট গ্রাফাইটিস এর পেশেন্ট ক্লিনিকে এসে আমরা অনেক সময় দেখি, এই যে অনেক সময় আমরা শুনি যে অনেক ডক্টর তারা নখ দেখে ওষুধ দিয়ে দিচ্ছে, চেহারা দেখে ওষুধ দিয়ে দিচ্ছে, কথা শুনে ওষুধ দিয়ে দিচ্ছে, এই যে তার টেস্টিং করতে সময় লাগছে না কেন? যদি এই যে তাদের যে অবজারভেশন পাওয়ারটা যারা ডেভেলপ করতে পারে ওই রকম ভাবে, তাহলে আমরা কিন্তু ওইভাবে ওষুধটা আমরা দিতে পারি। তারা ওইভাবেই মানে চিন্তা করে বা ওইভাবে জেনে ইন ডিটেলস তারা আগে থেকেই বুঝতে পারে যে এই পেশেন্টটা এইভাবে আসছে, তার অ্যাটিটিউডটা এমন, তার দাঁড়ানোর ভঙ্গিটা এমন, তার বসার ভঙ্গিটা এমন, অথবা তার সিমটম বলার মেন্টালিটি এমন। অনেক পেশেন্ট আসে চেম্বারে, এসে বসলো, সে মোবাইল টিপাটিপি করলো, জিজ্ঞেস করলেন একটা উত্তর দিল বা না দিল, এটা একটি বিষয়। হ্যাঁ, অনেক পেশেন্ট আছে চেম্বারে আসছে, সে সবকিছু বলে না, কিছু বলে, কিছু থেমে যায়। হ্যাঁ, তো এই যে অবস্থা, কিছু পেশেন্ট আছে বলার আগেই সে সামনের দিকে ঝুঁকে গিয়ে আপনার কথা শুনতে চায়, কিছু আছে পেছনের দিকে একদম ভালোভাবে টান টান করে বসে। এগুলো মেডিসিন কিন্তু আপনারা সবই জানেন, কিন্তু এই বিষয়গুলো আমাদের অবজারভেশন পাওয়ারটাকে আরো বাড়াতে, একটা মেডিসিন সিলেকশন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আমরা গ্রাফাইটিসকে এভাবে চিন্তা করতে পারি। জাস্ট মেন্টাল সিমটম আমাদের শেষ, রিভিউ, দেন আমরা হচ্ছে ফিজিক্যাল জেনারেল সিমটম গুলো একটু আমরা শোতে আলোচনা করি। এদের রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড, আমরা বলেছি এরা খুবই চিলি পেশেন্ট, এবং এরা এই গ্রাফাইটিস একমাত্র ঔষধ যারা হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, মাছ, মাংস, সরি, মাছ, মাংস এবং হলো লবণ, মিষ্টি, একদম প্রত্যেকটাই ফার্স্ট গ্রেডে এদের অ্যাভার্সান, প্রত্যেকটাই ফার্স্ট গ্রেডে এরা অপছন্দ করে।
প্রত্যেকটাই ফার্স্ট গ্রেডে এরা অপছন্দ করে। এরকম আর কোনো ঔষধই নাই যে কোনো ঔষধই নাই যে মানে ঔষধগুলো ফার্স্ট গ্রেডে চারটা বিষয় অপছন্দ করে। মাছ অপছন্দ করে ফার্স্ট গ্রেডে, মাংসের কথা যখনই চিন্তা করে তখনই তাদের কষ্ট বেড়ে যায়, শুধু চিন্তায় আসলেই তাদের কষ্ট বেড়ে যায়। আপনারা ক্যান্টের ব্যাপারটা হইতে পারে, এটা ক্যান্ট অথবা মার্কে আমি মনে নেই, আমি দেখেছি মিড থিঙ্কিং অফ ইট, মিড থিঙ্কিং অফ ইট ফাইল, হ্যাঁ তাদের এগ্রাভেশন হয়। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট গ্রেডে আছে। লবণ ফার্স্ট গ্রেডে অপছন্দ, মিষ্টি ফার্স্ট গ্রেডে অপছন্দ। এছাড়া কিছু জিনিস তারা পছন্দ করে, যেমন বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সেকেন্ড গ্রেডে পছন্দ করে। থার্ড গ্রেডে কিছু পছন্দ আছে। এদের শরীরে ঘাম দেখা যায়, বিশেষ করে কোনো কাজকর্ম করলে, কোনো উত্তেজনা হলে, সামান্য পরিশ্রমে, ইভেন মেলামেশা করলে, যেটা কয়সান ইন্টারকোর্সের পরে, হ্যাঁ, এবং মাসিকের সময়ও তাদের দেখা যাচ্ছে ঘাম শরীরে দেখা যায়। এবং এদের ঘামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে হলুদ স্টেইন বা দাগ, তাদের কাপড় চোপড়ে, কাপড়ে হলুদ দাগ পড়ে। এবং স্লিপ, এরা স্বাভাবিকভাবে এরা দেখা যাচ্ছে শুধু হাই তোলে, খুব বেশি বেশি হাই তোলে, এবং এদের হচ্ছে গ্যাসের সমস্যাটা খুব বেশি থাকে, পেটটা ফুলে থাকে। এগুলোর জন্য এদের ঘুমের খুব অসুবিধা হয়, ডিস্টার্ব হয়। আচ্ছা, গ্রাফাইটিসের আমরা যদি গাইডিং সিমটমস গুলো দেখি, আমরা গ্রাফাইটিসকে যদি এভাবে চিন্তা করি যে এরা গ্রাফাইটকে আমরা স্বাভাবিকভাবে পালসিটিলা এবং গ্রাফাইটিস, এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বা অনেকগুলো বইতেই আছে যে পিউবার্টি, যদি পালসিটিলা এবং গ্রাফাইটিস এই দুইটা মেডিসিনের মধ্যে আপনার কনফিউশন হয় যে এই পেশেন্টটাকে আমি কি দিব, এই পেশেন্টটাকে আমি কি দিব, তখন যদি দেখেন যে তার বয়স কম, পিউবার্টি স্টেজ, তখন আমি পালসিটিলা সিলেক্ট করব। এবং যদি দেখেন যে তার ক্লাইমেক্টারিক রিজিয়ন বা মেনোপোজাল স্টেজ চলে আসছে, তখন আমরা গ্রাফাইটিসকে সিলেকশন করব। এছাড়া হলো এদের সেক্সুয়াল উইকনেস থাকে, এটা আমরা বলেছি। এদের মাসিকের কথা বলেছি যে এদের মাসিকটা খুবই সামান্য পরিমাণে থাকে এবং খুবই দেরিতে তাদের মাসিক হয়। এবং এদের মাসিকের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, মাসিকের আগে এবং পরে সময়ে এদের কিন্তু প্রচুর পরিমাণে সাদা স্রাব থাকে, এবং সাদা স্রাবটা এতই পরিমাণে যে তাদের মানে মনে হবে যেন দিনে রাতে প্রচুর পরিমাণে সাদা স্রাব তাদের হচ্ছে, বিশেষ করে গ্রাফাইটিসের পেশেন্টদের। হ্যাঁ, মাসিকের পরিবর্তে তাদের সাদা স্রাব দেখা দেয়। এরপর হলো মর্নিং সিকনেস, এদের মাসিকের সময় এদের সকালবেলা একটা অসুস্থতা বা দুর্বলতা দেখা যায়। এদের সাদা স্রাবের আরো কিছু বিষয় আছে, এরা খুবই অ্যাক্টিভ বা ঝাঁঝালো থাকে, খুবই হেজে যাওয়া কর অবস্থা তাদের মধ্যে দেখা যায়। এই এরপর হলো আমরা এই সাদা স্রাবের বিষয়ে, যদি কারো মাসিকের আগে সাদা স্রাব দেখা দেয়, আদার্স লক্ষণ তো অবশ্যই মিলতে হবে, কিন্তু স্বাভাবিকভাবে এটা যত সম্ভব অ্যালায়েন্সের কি নোটসে আছে যে যদি মাসিকের আগে সাদা স্রাব দেখা দেয়, আমরা সিপিআর কথা চিন্তা করব। পরে যদি সাদা স্রাব দেখা দেয় এবং সাদা স্রাবটা খুবই অ্যাক্রিড এক্সকোরিয়েটিং হয়, খুবই ঝাঁঝালো এবং হেজে যাওয়া কর অবস্থা হয়, তাহলে আমরা পিরিয়ডের কথা চিন্তা করতে পারি। এছাড়া আমরা গ্রাফাইটিসের ব্যাপারে আরো চিন্তা, আমরা বলেছি যে গ্রাফাইটিস বিশেষ করে এদের মধ্যে যে যেমন আমরা একটা কেস কেস বলেছিলাম যখন আমরা গ্রাফাইটিসের ফিমেল সিমটম বলেছি, যে তাদের ব্রেস্টের মধ্যে যদি কখনো ফোড়া হয়ে থাকে, আগে কখনো ফোড়া বা ছোট চুলকানি বা ঘামাচি টাইপের হয়েছে, সেই জায়গাটায় তাদের দেখা যাচ্ছে ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন করে ওই জায়গা আবার কাঁচা হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে র, মানে কাঁচা হয়ে গিয়েছে, এবং সেই জায়গাটাই হলো দেখা যাচ্ছে নতুন করে মনে হয় যেন ওপেন হয়ে যাচ্ছে, মানে জায়গাগুলো আবার আহ, আবার সেই আগের মতো অবস্থা তৈরি হচ্ছে, মানে ইনফেকশন বা ইনফ্লামেশন ডেভেলপ করছে। হ্যাঁ, তো ওই ওল্ড স্কার যখন ডেভেলপ করে, এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক মহিলাদের এরকম, আমি একটা কেস আপনাদেরকে বলেছিলাম এক ডক্টরের, যথাসম্ভব গার্ডেন্সি, উনি বলেছেন যে একটা মহিলার ফোড়া হয়েছে ব্রেস্টে, আর ফোড়া হওয়ার পরে ফোড়াটা ভালো হয়ে গিয়েছে, তার যেই মেমারি ডাক্ট বা ব্রেস্টের মধ্যে যেই ডাক্ট গুলো আছে সেই ডাক্ট গুলো বন্ধ হয়ে গিয়েছে, হ্যাঁ ক্লোজ হয়ে গিয়েছে, এবং সে যখন বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মানে বাচ্চা ওই ব্রেস্ট দিয়ে কোনো দুধ আসছে না, কেন? ওই যে ডাক্ট গুলো বন্ধ হয়ে গেছে, নালীগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো সেই জায়গাটাকে আবার ঠিক করে দেওয়া, সেই জায়গাটাকে আবার চালু করে দেওয়া বা ব্রেস্ট আসার জন্য গ্রাফাইটিস একটা বড় ঔষধ। এবং গার্ডেন্সি বলেছেন যদি আমি যদি বয়স্ক পেশেন্ট পাই, যাদের হ্যাবিচুয়াল কনস্টিপেশন আছে, যারা একটু ওবেস টাইপের, এই ধরনের পেশেন্ট পেলে আমি যদি গ্রাফাইটিস ব্যবহার করি, তাহলে আমি কোনো একটা সিঙ্গেল কেসেও আমি ফেলিওর হই নাই। আচ্ছা, এরপরে হলো আনহেলদি স্কিন, আমরা স্কিনের কথা বলেছি গ্রাফাইটিসের। স্কিনের ব্যাপারে তো আমরা বলেছি স্কিনের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে গ্লুটিনাস ডিসচার্জ, যে আঠা আঠা টাইপের হচ্ছে স্রাব হবে, এবং এই আঠা টাইপের স্রাব, এবং স্কিনটা মোটা সোটা হবে, স্কিনটা মোটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবং হলো এদের এই ওল্ড সিক্রেটরি, সেটা আমরা বলেছি। হ্যাঁ,
বিশেষ করে আমরা গ্লুটেনাস ডিসচার্জ দেখলে প্রথমে গ্রাফাইটিস এর কথা চিন্তা করি, যদিও গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে, আপনি কিন্তু রেপার্টরি খুঁজলে আরো অনেকগুলো ওষুধ আছে, আপনার নেট্রামিউর, ক্যালকেরিয়া কাব, এগুলো কিন্তু সেকেন্ড গ্রেডে আছে, সালফার আছে থার্ড গ্রেডে যদিও। আচ্ছা, এরপরে হলো এদের নখগুলো কেমন, আমরা বলেছি নখগুলো ভেঙে ভেঙে যাবে, নখগুলোর শেপ চেঞ্জ হয়ে যাবে, আরো অনেকগুলো বিষয় এদের আছে। এরপর হলো তাদের ফেটে যাবে, ফিঙ্গার মানে টিপ অফ দ্য ফিঙ্গার, এন্ডস অফ দ্য ফিঙ্গার এগুলো ফেটে যাবে, নিপল ফেটে যাবে, লেবিয়াল কমিশার্স অফ এনাস, মানে আমরা বলেছি তাদের যে এনাস বা মলদার চারপাশে ফেটে যাবে, যেটাকে আমরা ফিশার বলি, অ্যানাল ফিশার বলি, এই ফিশারটা ডেভেলপ করবে, এবং ফিশার ডেভেলপ করে সেখান থেকেও কিন্তু আঠালো ডিসচার্জ এদের কিন্তু দেখা যাবে। এরপর এদের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, এদের মাথার মধ্যে বিশেষ করে ভার্টেক্স এর মধ্যে গোলাকার একটা জায়গায় তাদের একটা জ্বালা অনুভব হয়, বার্নিং। গ্রাফাইটিস এর পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এদের কিন্তু মাথা ব্যথা থাকে। অন্যান্য লক্ষণের সাথে যদি মাথা ব্যথা থাকে, আর সেই মাথা ব্যথাটা গ্রাফাইটিস এর মেইনলি হয় হচ্ছে কনজেশনের কারণে, বা কনজেশন অথবা হাইপারেমিয়া। কনজেশন কি? কনজেশন হলো রক্তাধিক্য, মানে তাদের মনে হয় যেন তাদের মাথাটা খুবই, রক্তের চাপ মাথার মধ্যে বেড়ে গিয়েছে। আমরা বেলেডোনায় যেরকম দেখি, আমরা গ্লোনোইনে যেরকম দেখি, কিন্তু গ্রাফাইটিস এর আরো ক্যারেক্টারিস্টিক্স, যেহেতু গ্রাফাইটিস একটা কনস্টিটিউশনাল ওষুধ, অন্যান্য লক্ষণ যদি আমরা দেখি তাহলে আমরা গ্রাফাইটিস এর কথা চিন্তা করব, আর অ্যাকিউট কেসে আমরা বেলেডোনা, গ্লোনোইন এগুলোর কথা চিন্তা করব। অ্যাকিউট কেস ভালো হচ্ছে না, তখন আমরা কিন্তু গ্রাফাইটিস এর কথা চিন্তা করব কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে। সামান্যতেই এদের ঠান্ডা লেগে যায়, এবং এই পেশেন্টদের একটা হচ্ছে তারা অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এদের যেই অংশটা আক্রান্ত হয় ওই অংশটা কিন্তু চিকন হয়ে পড়ে, ইমাসিয়েটেড হয়ে পড়ে, শীর্ণ হয়ে পড়ে। হ্যাঁ, তো এই যে মানে পুরো শরীর ভালো, একটা জায়গা যেখানে আক্রান্ত হয়েছে সেই জায়গাটা ইমাসিয়েটেড হয়ে গেছে, এটা কিন্তু গ্রাফাইটিসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাফাইটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে, আমরা এটা নাইট্রিক অ্যাসিডেও দেখি, যে যেখানে শব্দ বেশি, মানে সাউন্ড বেশি, নয়েজ বেশি, সেখানে তারা ভালো শুনতে পায়। কিন্তু যেখানে একটু কুল প্লেস, হ্যাঁ, এরা যখন আপনার ট্রেনে চড়ে, গাড়িতে চড়ে, যখন শব্দ বেশি হয় এরা ভালো শুনতে পায়, কিন্তু যেখানে কুল প্লেস, একটু নিরিবিলি প্লেস, ওইখানে বেশি শুনতে পারার কথা, কিন্তু সেখানে তারা বেশি শুনতে পায় না। নাইট্রিক অ্যাসিডেও সেম লক্ষণটা আছে। গ্রাফাইটিসের একটা পিকুলিয়ার লক্ষণ আছে, যদিও এই লক্ষণটা আরো কয়েকটা মেডিসিনে আছে, সেটা হলো তাদের মুখের মধ্যে একটা মাকড়সার জালের অনুভূতি সবসময় থাকে। তো এই একটা লক্ষণে এন চৌধুরী তার মেডিকে বলেছেন যে এরকম একটা কেস, যত সম্ভব ওই কেসটা আমি বলবো শেষে, আমার কাছে আছে। তো এই একটি গুরুত্বপূর্ণ পিকুলিয়ার লক্ষণ। এছাড়া গ্রাফাইটিসের যে কনস্টিপেশনের আমরা কথা বলেছি, যে এদের কোষ্ঠকাঠিন্য, এদের মধ্যে কি পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার অবস্থা থাকে না? অবশ্যই থাকে, এবং সেই ক্ষেত্রে তাদের ডায়রিয়া হওয়ার প্রবণতাটা একটু কম থাকে। কম থাকলেও এদের ডায়রিয়ার সাথে একটা আনডাইজেস্টেড সাবস্টেন্স, মানে হজম হয় নাই এই ধরনের খাবার তাদের ডায়রিয়ার সাথে যেতে দেখা যায়, যে লক্ষণটা, এবং সাথে প্রচন্ড দুর্গন্ধ এদের মধ্যে এই ডায়রিয়ার মধ্যে থাকে। সাথে হচ্ছে এই লক্ষণটা কিন্তু আমরা সরিনাম এবং হলো চায়না, এই বিষয়ে এই মেডিসিন গুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। আচ্ছা, গ্রাফাইটিসের যে স্কিন স্কিন ডিজিজ, আচ্ছা স্কিন ডিজিজ আমরা একটু শর্টে বলি, আমরা মোটামুটি বলেছি। আমরা যদি দেখি স্কার টিস্যু ডেভেলপ করেছে, ওল্ড সিকেট্রিস, মানে জাস্ট পুরাতন একটা জায়গা ভালো হয়ে গিয়েছে, সেখানে আবার নতুন করে ইনফ্লামেশন দেখা গিয়েছে, কিলোয়েড ফরমেশন হয়েছে, একজিমা, সোরিয়াসিস বা ক্যালাস, কর্ন, এগুলো প্রত্যেকটাই আমরা আমাদের আগের ক্লাসগুলোয় আমরা কিন্তু বলেছি, ক্যালাস কি, কর্ন কি, কেলয়েড কি। আচ্ছা, সিস্ট অথবা টিউমার, যেগুলো হচ্ছে কোনো একটা অ্যাবসেস অথবা বয়েল, মনে করেন যে কোনো একটা ব্রণ তার মুখে হয়েছে, ব্রণটাকে সে চাপ দেওয়ার কারণে ভিতর থেকে কোনো ময়লা বের হয় নাই, কিন্তু এটা চাকা হয়ে গিয়েছে, একটা সিস্ট ডেভেলপ করেছে। হ্যাঁ, এই ধরনের, এবং হলো তাদের যেই ক্র্যাক বা ফেটে ফেটে যাওয়ার যে অবস্থা, এবং মিউকোকিউটেনিয়াস জাংশন, বিশেষ করে আমরা বলেছি যে নাকের পাশে, নাকের পাশে কোনাগুলোর মধ্যে, বিশেষ করে ঠোঁটের কর্নারে, এই মিউকোকিউটেনিয়াস জাংশন গুলোর মধ্যে ফাটা, স্কিনের এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলোর জন্য গ্রাফাইটিস একটা বড় ঔষধ। সেক্ষেত্রে গ্রাফাইটিস এর ক্যারেক্টারিস্টিক্স যে লক্ষণগুলো আমরা বলেছি এগুলো থাকতে হবে। এরপর হলো এদের যেই কি লক্ষণ থাকবে, সেটা হচ্ছে এদের হানি লাইক ডিসচার্জ, মধুর মতো গাঢ় চটচটে রস তাদের মধ্যে থাকবে। হ্যাঁ, এবং এই রসের মাধ্যমে ওই জায়গাগুলোর মধ্যে একটা কাস্ট, মামলি পড়ার মতো একটা অবস্থা এদের মধ্যে থাকবে, এবং চামড়াগুলো খুবই মোটা হয়ে যাবে, চামড়াগুলো ফেটে যাবে,
চামড়াগুলোতে একটা দুর্গন্ধ দেখা যাবে, বা চামড়াগুলো বা যেখানে স্কিন ডিজিজ হবে সেখানে দুর্গন্ধ দেখা যাবে, এবং যে সিকেট্রিস মানে একটা জায়গা ভালো হয়ে গিয়েছে সেখানে নতুন কিছু সেল ডেভেলপ করছে, এবং কখনো কখনো এদের খুশকি বা খুশকি টাইপের স্কেল এদের মধ্যে দেখা যেতে পারে। স্কিনের অনেকগুলো মেডিসিনের কম্পারিজন আমরা একটা আরেকটার সাথে বলেছিলাম, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কাব, পেট্রোলিয়াম, মিজেরিয়াম, ওলিয়েন্ডার, নাইট্রিক অ্যাসিড, ফ্লোরিনাম, ইভেন না নেট্রামিও সহ অনেক ওষুধ আছে যেগুলো স্কিনের মানে কমপ্লিকেশন আমরা ইউজ করি। জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, এটার মধ্যে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আমরা দেখি, যেমন তাদের পেটের মধ্যে জাস্ট কামড় দেওয়া, ক্র্যাম্পিং ইন অ্যাবডোমেন, তাদের গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, এগুলো আমরা বলেছি গ্যাস্ট্রিক আলসার কি, ডিউডেনাল আলসার কি, কখন আমরা বুঝবো সিমটম দেখে এটা গ্যাস্ট্রিক আলসার, কখন বুঝবো ডিউডেনাল আলসার, এগুলো আমাদের ক্লাসে বলেছি। ক্যান্সার অফ পাইলোরাস, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইন, পাইলোরাস মানে কি, পাইলোরাস হলো স্টোমাকের একটা পার্ট, মানে আমাদের পাকস্থলীর একটা অংশ হলো পাইলোরাস, সেই জায়গাটায় যদি ক্যান্সার দেখা যায়। এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, তাদের যে টোটাল যে জিআই ট্রাক্ট, এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার, আলসার হোক, গ্যাস্ট্রিক হোক, এই বিষয়গুলো, এবং হলো তাদের দেখা গেল এই বিষয়গুলো যদি তাদের থাকে, এবং বমি বমি ভাব, তাদের হচ্ছে দেখা গেল লস অফ অ্যাপিটাইট, খাবারের ইচ্ছা চলে যাওয়া, পেট গ্যাসে ফুলে যাওয়া, হ্যাঁ, পেটে খুবই বায়ু বায়ু হওয়া, এই কন্ডিশন গুলো, কনস্টিপেশন হোক, ডায়রিয়া হোক, এই বিষয়গুলো যদি আমরা দেখি, সাথে অ্যানাল ফিশার, হ্যাঁ, অ্যানাল ফিশার মানে মলদ্বারে ফিশার, বার্নিং এবং পেইন, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলোই কিন্তু আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব। লক্ষণ কি থাকবে? গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এদের খাবার খেলে উপশম, এদের খাবার খেলে উপশম, এই লক্ষণটা আরো অনেক ওষুধে আছে, পেট্রোলিয়াম, চিলিডোনিয়াম, এই ওষুধগুলো আছে, খাবার খেলে উপশম হবে, এরা একটু শুয়ে থাকতে চাইবে, কাজকর্ম করতে চাইবে না, চুপচাপ থাকতে চাইবে। যদি এই অবস্থাটা দেখা যায়, তাহলে এটা, আমার অথরের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, যদি ক্যান্সার হোক বা আলসার হোক, উনি বলছেন যদি খাবার খেলে উপশম হয়, পেশেন্ট শুয়ে থাকতে চায়, চুপচাপ থাকতে চায়, তাহলে আমরা গ্রাফাইটিস দিয়ে ব্যর্থ হব না। যথাসম্ভব এই লক্ষণটা ইবি ন্যাশ বলেছেন, আমার যতটুকু মনে পড়ে। এরপর হলো এদের যে মুখ থেকে যে বায়ু আসবে, বা মুখ থেকে এরা যে ব্রেদিং বা নিঃশ্বাসটা আসবে, এর মধ্যে এই গ্রাফাইটিসের পেশেন্টের প্রস্রাবের মতো দুর্গন্ধ দেখা যাবে, এবং হলো এদের যেই মানে একজিমা আমরা বলেছি, একজিমা গুলোতে স্টিকি বা গ্লুটেনাল ডিসচার্জ থাকবে, এই বিষয়গুলো থাকবে। আচ্ছা, এরপরে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের অনেকগুলো ওষুধ সাথে আমরা কম্পারিজন বলেছি, গ্রাফাইটিস, এক্সাস্টুরা, ক্যালকেরিয়া কাপ, কার্বোভেজ, পপুলাস, কলসিকাম। একটা ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। আচ্ছা, ইনশাআল্লাহ শুক্রবার পরে। আসসালামু আলাইকুম। এরপর হলো রেকটাল সিমটমস, হ্যাঁ, এদের মলদ্বারের কিছু লক্ষণ আমরা বলেছি, যে ফিশার অথবা দেখা যাচ্ছে তাদের কনস্টিপেশন, এই বিষয়গুলো আমরা বলেছি। গ্রাফাইটিসের পিকুলিয়ার কনস্টিপেশন মানে লক্ষণ হচ্ছে এদের মানে স্টুল বা মলটা হবে খুবই চাকা চাকা টাইপের, এবং মলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি মিউকাস মিক্স থাকে, মিউকাসটা জড়িয়ে থাকে, তাহলে একমাত্র ওষুধ, সিঙ্গেল মেডিসিন, ক্যান রেপাটোলিটি গ্রাফাইটিস। এছাড়া গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, রেটানহিয়া, নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া, পিওনিয়া, এই ওষুধগুলোর মধ্যে আমরা কম্পারিজন বলেছি। আচ্ছা, নখের অনেকগুলো লক্ষণ, নখ নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছিলাম, তো আজকে জাস্ট বলি, অনিকোমাইকোসিস জাস্ট ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে, অনিকোলাইসিস নখটা যদি তার নখের বেড বা নখটা যেই তার নিচের স্ট্রাকচারের সাথে যে লেগে থাকে সেটা যদি ছুটে যায়, দেখা যাচ্ছে নখটা ভিতরে দিয়ে জাস্ট হলো আহ, গর্ত বা ভিতরে দিয়ে খালি হয়ে গিয়েছে, মানে মাংস, নখের নিচের মাংস এবং নখ দুইটা মাঝখান খালি হয়ে গিয়েছে, অনিকোলাইসিস। প্যানারিটিয়াম, যেটাকে আমরা ফেলোস বলি অথবা হুইটলো বা আঙ্গুল হাড়া বলি। হ্যাংনেইলস, হ্যাংনেইলস মানে কি, যে নখ থেকে জাস্ট হলো নখের নিচের যে অংশটা মানে আঙ্গুলের অংশটা, এখান থেকে হলো চামড়া উঠে যাওয়া, চামড়াটা জাস্ট উল্টো হয়ে উঠে যাওয়া, এটাকে হ্যাংনেইলস বলে, এটা আমরা ওই দিন ছবি দেখে বুঝিয়ে দিয়েছিলাম। নখগুলো ভেঙে ভেঙে যায়, এবং নখগুলোতে পেরিজিয়াম, এটা আরেকটা কন্ডিশন, নখের শেপ চেঞ্জ হয়ে যায়। এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো আমরা যখন পাবো, সাথে যদি আমরা দেখি নখগুলো খুবই মোটা, নখগুলো ফেটে যাচ্ছে, হ্যাঁ, ফেটে ফেটে যাচ্ছে, নখগুলো ভেঙে যাচ্ছে, হ্যাঁ, তারপর হলো এই, এবং নখের যে আঙ্গুলের যে টিপ অফ দ্য ফিঙ্গার অথবা ইন্স অফ দ্য ফিঙ্গার যদি দেখি ফেটে ফেটে যায়, এবং পেশেন্টের যদি দেখি মোটা সোটা, হ্যাঁ, এবং তাদের এই অবস্থা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা গ্রাফাইটিস কে চিন্তা করব অবশ্যই।
স্যার আরেকবার কি রিপিট করা যাবে এই কথাগুলো? সরি, এগুলোর রেকর্ডিং থাকবে, আমি রিপিট করতে না, আমি এটা আজকে রিপিট করা যাবে না, কারণ আজকে সময় পাবো না স্যার। থ্যাংক ইউ। সরি। জি, আচ্ছা, এরপর হলো কেস। আমি একটা কেস, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেস, আমি একটা কেস আপনাদের সাথে শেয়ার করি। মানে এই কেসটা, আমি এই ধরনের কেস অনেক দেখেছি, খুবই রিসেন্ট একটা কেস আমার বোনের জাস্ট এই কেসটা একটু আমি শেয়ার করি, এবং ট্রিটমেন্ট এখনো চলছে। মানে আমি যে অনিকোলাইসিস এর কথা বলেছি, অনিকোলাইসিস মানে নখের ভিতরের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে, নখটা জাস্ট উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন মানে নখটা উঠে যাচ্ছে, নখটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। এই নখটা নষ্ট হয়ে যাচ্ছে বা অনিকোলাইসিস, এই অনিকোলাইসিস এর পেশেন্ট ছিল আমার বোন। আমি জাস্ট অনিকোলাইসিস পেয়েছি, পেশেন্ট খুবই মোটা সোটা বলতে মাসল টাইপের। এবং এই পেশেন্টের আরেকটা প্রবলেম হচ্ছে, আমার বোন ওনার আরেকটা প্রবলেম হচ্ছে, ওনার পিরিয়ডের শেষ দিকে, মানে ওনার এজ প্রায় 42-43 এই টাইপের হবে। আহ, এবং এই মানে আমার বোনের সিমটমের সাথে গ্রাফাইটিস কিভাবে মিলে গেল, উনি সহজেই কান্না করে ফেলে এবং কারো উপরে কোনো ব্যাপারে কোনো অভিযোগ থাকলে উনি মুখে কিছু বলতে চায় না, উনি শুধু কান্না করে বলতে চায় না, কিন্তু মনে প্রচন্ড কষ্ট নিয়ে উনি কান্না করে। আদার্স আরো কিছু বিষয় ছিল, ওনার আগে থেকেই পাইলস এর প্রবলেম ছিল, কনস্টিপেশন এর প্রবলেম ছিল, এগুলো আমার জানা ছিল। এগুলোর জন্য আমরা একসময় অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু লাভ হয়নি। তো জাস্ট আমার বোনকে আমি গ্রাফাইটিস 200 দিয়েছি। 200 দেওয়ার পরে আমি দীর্ঘদিন অপেক্ষা করে আমি আবার গ্রাফাইটিস 1M দিয়েছি। 1M এ ওনার হচ্ছে হাতের নখগুলো প্রায় শেষ, মানে নখগুলো প্রায় শেষ, মানে এটা নিয়ে এতই দুশ্চিন্তায় যে ওনার নখ চলে গেলে ওনার অবস্থা কি হবে। আল্লাহর রহমতে ওনার হাতের নখগুলো ফুল রিকভারি হয়ে গিয়েছে, এবং পায়ের নখগুলো আমি ছবি দেখাতে পারতাম, কিন্তু আমি আগে থেকে চিন্তা করি নাই, আজকে চিন্তা করতে গিয়ে এই কেসটা আমি মনে করলাম। এবং পায়ের নখগুলোতে যে অবস্থা হয়েছে ওইগুলো প্রায় শেষ, এখন ওইগুলো আবার অর্ধেক ডেভেলপ করেছে, বাকি অর্ধেকটুকু আশা করছি ইনশাআল্লাহ ডেভেলপ করবে। গ্রাফাইটিস 1M অনেকদিন আগে দিয়েছিলাম, তার মধ্যে আমি ওয়েট করছি, এই অবস্থার মধ্যে আছি। তো এরপর হলো ফিমেল সিমটমস, আমরা বিস্তারিত বলেছি। ফিমেল সিমটমস এর ক্লিনিক্যাল কন্ডিশন গুলোর মধ্যে আমরা আজকে বলছি যে ইউটেরাইন প্রোলাপস, তার দেখা যাচ্ছে জরায়ু নেমে আসছে। আমরা গ্রাফাইটিস এর কথা অনেক সময় চিন্তা করি না, অন্যান্য মেডিসিন চিন্তা করি। ইউটেরাইন প্রোলাপস হোক অথবা ডিসমেনোরিয়া মানে ঋতুস্রাবে কষ্ট বা ব্যথা, পেইনফুল মিনিস্ট্রুয়েশন, আমাদের শ্রদ্ধেয় নীলকমল বর্মন স্যার পড়াচ্ছেন। ডিসপ্লেসমেন্ট অফ ইউটেরাস, জরায়ুটা যেখানে থাকার কথা সেখান থেকে জরায়ু মানে পজিশনটা চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমরা ওই দিন বলেছি, ছবি দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই লক্ষণগুলোর সাথে যদি তার ভেজাইনা এবং ভালবা এই দুইটা অংশ যদি একজিমা টাইপের ইরাপশন যদি থাকে, এবং পেশেন্টের আরো কিছু বিষয় থাকে ক্লিনিক্যাল কন্ডিশন, অ্যামিনোরিয়া থাকতে পারে, যে পা ভিজানোর কারণে অ্যামিনোরিয়া, আমরা পালসেটিলের কথা চোখ বন্ধ করে চিন্তা করি, গ্রাফাইটিসও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ঔষধ। পাশাপাশি আরো ক্লিনিক্যাল কন্ডিশন ফিমেল সিমটমস, ফিমেল মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি নেস্টাইটিস, তার ব্রেস্টের মধ্যে প্রদাহ দেখা যায়, তার নিপলের মধ্যে ক্র্যাক, ফেটে যাওয়া, ফিশার, এগুলো দেখা যায়, এবং সাথে গ্লুটিনাস ডিসচার্জ, আঠালো ডিসচার্জ দেখা যায়, এবং এদের আগের কোন স্কার টিস্যু আবার নতুন করে ওপেন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, কাঁচা হয়ে যাচ্ছে, এই বিষয়টা দেখা যায়। ব্রেস্টের মধ্যে যদি লাম্প দেখা যায়, চাকা লাম্প বা নোডিউল অথবা ফাইব্রয়েড এনোমা, যে নামেই বলেন, আমরা যদি বাংলা ভাষায় সোজাভাবে চিনতে চাই, জাস্ট ব্রেস্টের মধ্যে একটা চাকা যদি দেখা যায়। তারপর হচ্ছে মাসিকের মধ্যে বিভিন্ন রকম গোলযোগ, বিশেষ করে তাদের যদি দেরিতে মাসিক হয় এবং 1 দিন বা 2 দিন সামান্য পরিমাণে হয়, এবং সাদা স্রাবের কথা আমরা বলেছি যে তাদের সাদা স্রাবটা এত বেশি পরিমাণে হয়, মাসিকের পরিবর্তে সাদা স্রাব, এবং সাদা স্রাব গাশিং বলা হয়েছে, গাশিং ইন ডে আর নাইট, প্রচুর পরিমাণে দিনে রাতে এবং মাসিকের আগে এবং পরে সর্বক্ষণ তার সাদা স্রাব, প্রচন্ড সাদা স্রাব যদি দেখা যায়, এই বিষয়গুলো আমরা যদি ক্লিনিক্যাল কন্ডিশন যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু গ্রাফাইটিস এর কথা চিন্তা করব। হ্যাঁ, সেক্ষেত্রে মাসিকের লক্ষণটাকে মিলিয়ে নিতে হবে, তার লিউকোরিয়ার লক্ষণটাকে মিলিয়ে নিতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স যে সিমটমস গুলো আছে, সে একটু মোটাসোটা হবে, তার গ্লুটিনাস ডিসচার্জ হবে, আদার্স যে বিষয়গুলো আছে, মানসিক লক্ষণগুলো আমরা বলেছি, এগুলো যদি আমরা মিলিয়ে নিতে পারি, তাহলে আমরা গ্রাফাইটিস আর ভুল করবো না, এবং গ্রাফাইটিস গুলো ইনশাআল্লাহ ক্যান্সার হলেও ভালো হয়ে যাবে, ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। আমি যে একটা বিষয় বলেছিলাম যে ওই যে গার্মেন্টসের একটা কেস বলেছিলাম, সেটা অলরেডি ঠিক আছে, গার্মেন্টস এই কথাটা বলেছেন যে যদি
ব্রেস্টে আগে থেকে কোনো ফোড়া হয়, সেই জায়গাটায় যদি তার যে ডাক্ট গুলো বা নালীগুলো যদি বন্ধ হয়ে যায় ফোড়া হওয়ার কারণে, কারণ ফোড়া হলে নালী বন্ধ হবে কেন, ফোড়ার সাথে নালীর সম্পর্ক কি, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। ফোড়ার সাথে নালীর সম্পর্ক হচ্ছে, যেহেতু ফোড়া হচ্ছে মানে এই জায়গাটায় ইনফ্লামেশন হচ্ছে, কিছু সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, নতুন করে এখানে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার যে সেল গুলো আছে, বিশেষ করে লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, এগুলো এসে ওই জায়গাগুলো ইনফ্লামেশন বা প্রদাহের জায়গাগুলোতে এগ্রিগেশন হয় বা ওই জায়গাগুলোকে ঘিরে ফেলে। হ্যাঁ, জাস্ট সৈন্যের মতো চতুর্দিক ঘিরে ফেলে, কর্ডন করে ফেলে। এই কর্ডন করে আস্তে আস্তে সেই ইনফ্লামেটরি বা সেই মানে ব্যাকটেরিয়া গুলোকে ইনগাল্ফ করে ফেলে, খেয়ে ফেলে নতুন করে এখানে নতুন নতুন টিস্যু তৈরি হয়। আর এই টিস্যুটা তৈরি হতে গিয়ে নর্মালের চেয়ে একটু বেশি টিস্যু তৈরি হয়ে যায়। আর বেশি টিস্যু তৈরি হওয়ার কারণে কি হয়, বা সেল তৈরি হয়, অনেকগুলো সেল মিলে টিস্যু হয়। তো এই সেলগুলোর অনেক বেশি সেল তৈরি হওয়ার কারণে ওই নালীগুলো ব্লক হয়ে যায়, আর ব্লক হওয়ার কারণে যে সমস্যাগুলো আমরা বলছি এগুলো তৈরি হয়। তো এই ক্ষেত্রে কিন্তু যদি গারেন্সি বলেছেন, যদি পেশেন্ট যদি অবেজ হয় তাহলে আমরা গ্রাফাইটিস কে আমরা কিন্তু ভুলবো না, বা গ্রাফাইটিস দিয়ে উনি কখনো ফেল করে নাই। এরপর হলো এই গ্রাফাইটিস এর ব্যাপারে আমরা ডক্টর জেএচ ডগলাসের একটা কথা আমরা ওই দিন বলেছিলাম, আজকে আবার একটু রিপিট করি, যে গ্রাফাইটিস আমরা স্বাভাবিকভাবে পালসিটিলা এবং সাইলিশিয়াকে খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং জেনিটাল যে ফিমেল জেনিটাল অর্গানের জন্য বলা যায় যে খুবই পাওয়ারফুল ওষুধ, কিন্তু গ্রাফাইটিস তার থেকেও পাওয়ারফুল ওষুধ, আমরা অনেক সময় চিন্তা করি না। সো গ্রাফাইটিসকে আমরা চিন্তা করতে হবে এই জায়গায়। ডক্টর গারেন্সি বলেছেন, যদি কোনো মহিলার অল্প পরিমাণে সাদা মিন্স হয়, মাসিক হয় সামান্য পরিমাণে এবং খুবই দেরিতে, সাথে যদি এই মহিলার যদি কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, এবং মহিলাটা যদি ওবেসিটি দেখা দেয়, দেখেন আমি চারটা কথা বলছি, এগুলো কিন্তু কি নোট, আমি পরে আবার যে পয়েন্ট ধরিয়ে দিব এমন না, আপনি এটার মধ্যে বুঝে নিতে হবে বারবার কথাগুলো আসছে কেন, আপনার মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন আপনাদের, যে তার মাসিক হবে দেরিতে এবং খুবই সামান্য পরিমাণে, এবং তাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের ধাতু তাদের মধ্যে তাদের মধ্যে থাকবে, এবং এরা হবে ওবেসিটি, এদের মোটা সোটা হবে, এবং সেটা মোটা সোটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মতো না, মাস্কুলার টাইপের, মাসল টাইপের। দেখবেন মোটা সোটা, আপনি তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি কাজকর্ম করলে সহজে হাঁপিয়ে যান, দুর্বল হয়ে পড়েন, সে বলবে না না কি বলেন, আমি সারাক্ষণই কাজকর্ম করি, আমার কাজ করার তো আর মানুষই নেই, আমি সব কাজ করি। তাহলে এটা কিন্তু, এই কথাটা কিন্তু গ্রাফাইটিস এর কথা। হ্যাঁ, আর যদি ক্যালকেরিয়া কার্ভ হয় কি বলবে, ভাই আমি তো হাঁটতেই পারি না, একটু সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে আমি হাঁপিয়ে যাই। এই যে মানে কথার মধ্যেই কিন্তু পার্থক্য তৈরি হয়ে যাবে। এবং কারেন্সি বলেছেন, যদি এই চারটি বিষয় পাওয়া যায় তাহলে গ্রাফাইটিস এর মতো স্যাটিসফ্যাকশন আর কোনো ওষুধই আমাকে দিতে পারে নাই, এবং সেক্ষেত্রে উনি 30 পোটেন্সি ইউজ করেছেন। মাসিকের ক্ষেত্রে পালসেটিলা, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কার্ভ, এই তিনটে ওষুধে আমি জাস্ট সংক্ষেপে একটা পার্থক্য বলে দিই আপনাদেরকে। গ্রাফাইটিস খুবই দেরিতে হবে, অল্প মাসিক হবে। পালসেটিলা খুবই দেরিতে হবে, অল্প মাসিক হবে। হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ভ খুবই তাড়াতাড়ি মাসিক হবে, অনেক বেশি মাসিক হবে। তিনটা মেডিসিনই কিন্তু থলথলে প্রকৃতির, বা থলথলে না, মোটা সোটা প্রকৃতির। হ্যাঁ, ওবেজ পেশেন্ট। এছাড়া পালসেটিলার পেশেন্টে তাদের হলো চুলকানির মানে বিষয় খুব একটা দেখা যায় না, এবং এদের বেশিরভাগ সময় দেখা যায় ডায়রিয়ার প্রবণতা দেখা যায়। গ্রাফাইটিসে কনস্টিপেশনের প্রবণতা দেখা যায়, সাথে তাদের স্কিন সিমটমস গুলো, ক্যারেক্টারিস্টিক স্কিন সিমটমস গুলো তাদের মধ্যে দেখা যায়। ক্যালকেরিয়া কার্ভে সামান্য মানসিক মানে এক্সাইটমেন্ট, উত্তেজনায় তাদের কিন্তু মাসিকটা দেখা যায়। এই যে ক্যালকেরিয়া কার্ভ খুবই তাড়াতাড়ি মাসিক হয় এবং খুবই বেশি পরিমাণে মাসিক হয়, সামান্য একটু মানসিক চাপ তাদের মধ্যে পড়লে, একটু পরীক্ষা বা একটু অফিসের চাপ, একটু বসের একটু রাগ, অথবা একটু মানে কোনো ব্যাপারে ফ্যামিলির একটু অশান্তি, এগুলোর কথা, এগুলো চিন্তা করলে কিন্তু ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের আবার মাসিক শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় আমাদেরকে রাখতে হবে। এবং ক্যালকেরিয়া কার্ভের আরো তো মানে চরিত্রগত লক্ষণ আছে, এদের পা গুলো সবসময় ঠান্ডা থাকে, গরম হতে চায় না। হ্যাঁ, তারপর হলো আপনার ক্যালকেরিয়া কার্ভের আরেকটি লক্ষণ হচ্ছে, এরা যদি এদের মধ্যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা যায় তাহলে এই পেশেন্টটা একটু বেটার ফিল করে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউরিনারি সিমটমস, মানে ইউরিনারি লক্ষণগুলো আমরা একটু বলে দিচ্ছি। ইউরিনারি লক্ষণ আমরা এগুলো আলোচনা করেছি, যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউটিআই, এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো যদি আমরা দেখি, আর এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো যদি দেখা যায় যে কোনো ইনফেকশনের কারণে, হ্যাঁ কোনো ইনফেকশন, তার দেখা যাচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা কিডনিতে পাথর, অথবা
আরো আদার্স শারীরিক যদি কোনো কন্ডিশন তাদের মধ্যে থাকে, পাশাপাশি চরিত্রগত লক্ষণগুলো যদি আমরা পাই, হ্যাঁ, তাহলে আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব। সাথে গ্রাফাইটিসের পেশেন্টের কিন্তু প্রস্রাব, ফোঁটা ফোঁটা করে প্রস্রাব, এবং আইরিডিসেন্ট কিউটিকল, এটা আমরা ওইদিন একটা ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি। জাস্ট হলো প্রস্রাবের উপরে একটা পর্দার মতো পড়ে, এবং পর্দাটা হয় কেমন, আকাশি রঙের, স্কাই কালারের একটা পর্দা, বা একটা মানে কি বলবো, সর টাইপের, মানে প্রস্রাবের উপরে পড়ে, দুধে যেরকম সর পড়ে প্রস্রাবের উপরে এরকম পড়ে। তো এই কন্ডিশনটা গ্রাফাইটিসের খুবই পিকুলিয়ার লক্ষণ, গ্রাফাইটিসের ওষুধের মধ্যে পাওয়া যায়, এবং খুবই দুর্গন্ধযুক্ত। গ্রাফাইটিসের সকল কিছুই দুর্গন্ধযুক্ত। প্রস্রাবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এদের প্রস্রাবটা দুর্গন্ধযুক্ত, অল্প পরিমাণে প্রস্রাব, এবং কিছু সেডিমেন্টও দেখা যায়, তলানি পড়ে অনেক সময় প্রস্রাবের মধ্যে, এবং প্রস্রাবটা কিছুটা ঘোলাটে টাইপের থাকে, মিল্কি কালার, দুধের মতো কালার, ঘোলাটে টাইপের থাকে। এই লক্ষণগুলো গ্রাফাইটিসকে নির্দেশ করে। পাশাপাশি চরিত্রগত লক্ষণগুলো আমরা দেখবো, মানসিক লক্ষণগুলো দেখবো। সেক্সুয়াল সিমটমস, হ্যাঁ, সেক্সুয়াল সিমটমসে আমরা যদি দেখি, ইম্পর্টেন্সি যদি দেখা যায়, ধ্বজভঙ্গ অথবা এক্সেসিভ ইরেকশন, অনেক বেশি উত্তেজনা যদি দেখা যায়, সেক্ষেত্রে আহ তার এই উত্তেজনার কারণে দেখা যাচ্ছে তার রাত্রে সামান্য উত্তেজনায় তার দেখা গেল কি হয়ে যায়, তার ইমিশন বা আহ এটাকে কি বলবো আমরা, ইজাকুলেশন হয়ে যায়। হ্যাঁ, ইজাকুলেশন হয়ে যায়। তো এই সামান্য উত্তেজনায় তাদের মধ্যে ইজাকুলেশন দেখা যায়। এখানে গ্রাফাইটিসে দুইটি জিনিস দেখা যায়, একটা হলো এটাকে আমরা বলি বাইপোলার সিমটমস বা পোলার সিমটমস। কি সেটা হলো, তাদের একদিক থেকে দেখা যায় অনেক বেশি উত্তেজনা তাদের মধ্যে দেখা যায়, এবং সামান্য উত্তেজনাতেই বা সামান্য জাস্ট অ্যাটেম্প টু ইন্টারকোর্স, মানে সে মেলামেশা করতে যে গেলেই তার দেখা যাচ্ছে ইজাকুলেশন হয়ে যায়। এই কন্ডিশনটা যেমন গ্রাফাইটিসের মধ্যে দেখা যায়। আবার এদের ইরেকশনস বা উত্তেজনা থাকে না, উত্তেজনা অ্যাবসেন্ট থাকে, বা উত্তেজনা খুবই কম থাকে, এটাও কিন্তু গ্রাফাইটিসে দেখা যায়। তো এই বিষয়গুলো আমরা দেখব। সাথে গ্রাফাইটিসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল লক্ষণের সাথে কিন্তু তাদের এই যে যে মানে ক্যারেক্টারিস্টিক্স স্কিন ডিজিজ, তাদের কিন্তু একজিমা টাইপের যে চুলকানিগুলো তাদের শরীরে থাকার প্রবণতা থাকে, হয় এখন আছে, আর না হলে প্রিভিয়াসলি আছে, পাস্ট হিস্ট্রিতে আছে। সো আমরা এখন নাই এই জন্য গ্রাফাইটিস চিন্তা করবো এমন না, আমরা তার জীবনে কখনো তার চুলকানি হয়েছে কিনা, ওই চুলকানিটা কি ধরনের ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয়েছে, কোনো মলম ইউজ করা হয়েছে কিনা, মলম দিয়ে চাপা পড়েছে কিনা, অথবা কোনো ট্যাবলেট খেয়ে এটা ভালো হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করব। এরপর হলো হেড সিমটমস। এই হেড সিমটমসটা আমরা আজকে আলোচনা করছি, এর আগে কখনো আলোচনা করি নাই। আজকে এই হেড সিমটমস, মাথায় কিছু বিষয় গ্রাফাইটিসের দেখা যায়, মাথা ব্যথা থাকে, এদের মাথার মধ্যে এক ধরনের সিস্ট দেখা যায়। এই যে আমি একটা ছবি দিয়ে দিয়েছি আপনারা, এই ছবিটার নাম হলো, এটাকে অনেক ভাবে আমরা রেপার্টরিতে দেখবো স্টিয়াটোমা, স্টিয়াটোমা এই নামে দেখবো। আবার পিলার সিস্ট নামেও পাওয়া যায়, ওয়েন্স, ম্যাটারমেডিকা গুলো ওয়েন্স নামে অনেক ম্যাটারমেডিকা গুলো পাওয়া যায়। এই বিষয়গুলো আমরা গ্রাফাইটিসে দেখি, এবং ইরাপশন থাকে, এবং হলো স্কেলস বা খুশকি উঠার একটা প্রবণতা গ্রাফাইটিসের পেশেন্টের থাকে। কিন্তু কেন এই যে তাদের মাথা ব্যথাটা হওয়ার পেছনে মেইন কারণ হচ্ছে, কিন্তু আমরা বলেছি রক্তাধিক্যতা, যেটা বেলিডোনায় দেখা যায়, কনজেশন অর হাইপারেমিয়া অফ দ্য ব্রেন, এদের মধ্যে কিন্তু দেখা যায়। এই বিষয়গুলো দেখা যায়, এবং এরা গরম ঘরে থাকলে এদের মাথা ব্যথা বেড়ে যায়, ঠান্ডাতে গেলে, ওপেন এয়ারে গেলে এদের ভালো লাগে। কি এটা পালসেটিকার মতো, ক্যাট বলেছেন এই কথা। এনএন চৌধুরী, ডক্টর এনএন চৌধুরী, উনি গ্রাফাইটিসের মাথা ব্যথার কথা বলতে গিয়ে ওনার ম্যাথমেটিকে বলেছেন, যদি হয়, যদি যখন ফ্যাট, মোটা সোটা মহিলা বা মানুষ বা পুরুষ হোক মহিলা হোক, সে যদি অ্যানিমিক হয়, মানে রক্ত শূন্যতায় ভোগে, এবং তার যদি মাসিকের অসুবিধা থাকে, কেমন অসুবিধা, দেরিতে মাসিক, সামান্য পরিমাণে মাসিক, সাথে যদি তার যে শরীরের হাত পায়ে এবং মাথায় যদি তার একটা অবশ বা আড়ষ্ট ভাব, নামনেস যদি থাকে, অবশ অবশ হয়ে যায়, অবশ অবশ ভাব যদি তাদের মধ্যে থাকে, এবং সেক্ষেত্রে বিশেষ করে মাথার পেছনের দিকে যদি হয়, হ্যাঁ, তাহলে উনি বলেছেন উই ক্যান থিঙ্ক অফ নো আদার রেমেডি, আমরা অন্য কোনো ঔষধের ব্যাপারেই চিন্তা করব না, দ্যাট উইল সুইট দেম বেটার দ্যান গ্রাফাইটিস, যে অন্য কোনো ঔষধের ব্যাপারে এই জন্যই চিন্তা করব না যে অন্য কোনো ঔষধ গ্রাফাইটিসের চাইতে ভালো বেনিফিট এই পেশেন্টটাকে ইনশিওর করতে পারবে। এখানে কিন্তু কি পয়েন্ট চলে আসছে, এক নাম্বার ফ্যাট হবে, সে অ্যানিমিক হবে, তার মাসিকের গোলযোগ থাকবে, এবং তার নামনেস, মানে নার্ভনেস থাকবে, মানে হলো অবশ অবশ ভাব তার এক্সট্রিমিটি এবং মাথায়, বিশেষ করে পেছনের দিকে
তাহলে গ্রাফাইটিসের কথা বলা হয়েছে। ডগলাস ওনার একটা কথা বলেছেন যে গ্রাফাইটিসের যে এই যে মাথার মধ্যে যে তাদের ইরাপশন গুলো বা চুলকানি গুলো হবে, এটাকে উনি একটা নাম বলেছেন ফ্লেগমোনাস ইরিসিপেলাস। ফ্লেগমোনাস ইরিসিপেলাস। আচ্ছা, ফ্লেগমোনাস ইরিসিপেলাস কি? এটা হচ্ছে এমন ধরনের চুলকানি বা এমন ধরনের ফুসকুড়ি বা ইরাপশন, যে ইরাপশন গুলোর গভীরতা তাদের কানেকটিভ টিস্যু মানে স্কিনের পরে যে তাদের কানেকটিভ টিস্যু পর্যন্ত ছড়িয়ে পড়ে, যে প্রদাহ মানে গভীর প্রদাহ যেগুলো ফ্লেগমোনাস ইরিসিপেলাস এই টাইপের, এগুলোর ক্ষেত্রে আমরা গ্রাফাইটিসের কথা বলেছেন। এছাড়া আহ এখানে আরো বিষয় আছে। আচ্ছা, আমরা গ্রাফাইটিসের কিছু কেস নিয়ে আমরা বলেছিলাম, ডক্টর ন্যাশের কেস বলেছি। আমরা জাস্ট আমি সংক্ষেপে একটু রিভিউ করছি এই জন্যই যাতে আপনাদের একটু মনে থাকে যে একটা পেশেন্ট ন্যাশের কাছে এসেছেন একজিমা নিয়ে, এবং এই পেশেন্টটাকে উনি দেখলেন যে উনি খুবই ওল্ড ওবেস, এরা বয়স্ক এবং এরা একটু মোটা সোটা একটা মহিলা। তো এই অবস্থায় দেখা গিয়েছে এই পেশেন্টটার ক্ষেত্রে তার পায়ে জ্বালা পোড়া আছে এবং হলো তার গ্লুটিনাস ডিসচার্জ আছে, আদার্স লক্ষণ গুলো গ্রাফাইটিসের আছে। উনি আদার্স লক্ষণ না, এই পায়ে জ্বালা পোড়া আছে এবং পায়ে একজিমা আছে, এই লক্ষণগুলো দেখে সংক্ষেপে উনি বলেছেন উনি সালফার সিএম দিয়েছেন এই পেশেন্টটাকে। সালফার সিএম দেওয়ার পরে দেখা গেল সামান্য 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তার খুবই অনেক বেশি ইরাপশন তার শরীরে বের হয়েছে, অনেক বেশি চুলকানি বের হয়েছে, যেগুলো থেকে অনেক বেশি গ্লুটিনাস ডিসচার্জ মানে আঠালো যে হানি লাইক ডিসচার্জ দেখে উনি গ্রাফাইটিস সিএম দিয়েছেন। এবং এই পেশেন্টটাকে গ্রাফাইটিস সিএম দেওয়ার পরে উইথিন শর্ট টাইম পেশেন্টটা ভালো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন সিএম ইউজ করার ক্ষেত্রে তো আমাদের অবশ্যই মানে চিন্তা করতে হবে সিএম আমরা কখন ইউজ করব, কখন ইউজ করব। আমরা কিন্তু স্কিন ডিজিজের যখন ক্লাস শুরু করেছি আমরা বলেছি আমাদের স্কিন ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা মেডিসিন দেওয়ার ক্ষেত্রে আমরা লো পোটেন্সি সিঙ্গেল আমরা ফ্রিকোয়েন্ট দিব না, আমরা খুবই লো পোটেন্সি দিব এবং মানে সিঙ্গেল ডোজ, লো পোটেন্সি সিঙ্গেল ডোজ এই নিয়মে আমরা ট্রিটমেন্ট করব। এখন কারো যদি অভিজ্ঞতা থাকে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কারণ কেন এভাবে দিব, কারণ হচ্ছে অ্যাগ্রাভেশন বা পেশেন্টের আদার্স কমপ্লিকেশন গুলোকে আমরা জানি স্কিন ডিজিজ বা সোরিক পেশেন্ট গুলো খুবই ওভার সেন্সিটিভ টাইপের থাকে, আর সেই ওভার সেন্সিটিভনেস এর জন্য তাদের অনেক বেশি অ্যাগ্রাভেশন হবে, সেই অ্যাগ্রাভেশনে অনেক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলোকে আমরা মিনিমাইজ করার জন্য আমরা জাস্ট অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি আমরা এই পেশেন্ট গুলোকে দেখবো এবং ট্রিটমেন্ট করবো। এরপরে আরেকটা পেশেন্টের কথা ন্যাশ বলেছেন যে একটা পেশেন্ট সে আসছে হলো সে তার পাস্ট হিস্ট্রিতে দেখা গেল মানে সে আসছে এন্টারোকোলাইটিস নিয়ে। এন্টারোকোলাইটিস কি মানে জাস্ট হলো তার পেটের গোলযোগ, তার হলো ডিউডেনাম এবং হলো লার্জ স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের মধ্যে প্রদাহ, এবং তারকে খোঁজ মানে পাস্ট হিস্ট্রি নিয়ে দেখা গেল তার একজিমা ক্যাপিটিস মাথার মধ্যে একজিমা ছিল এবং এই পেশেন্টটার একজিমার লক্ষণগুলো ছিল খুবই গ্লুটিনাস ডিসচার্জ। এই পেশেন্টটাকে যখনই আরো লক্ষণ ছিল, এই পেশেন্টটার আরো লক্ষণ ছিল হচ্ছে তার এই যে পাতলা পায়খানা ছিল, পাতলা পায়খানার সাথে তার হলো খাবার হজম না হয়েই খাবারটা পাতলা পায়খানার সাথে বের হয়ে যেত। এই কন্ডিশন গুলো দেখে ন্যাশ কি করেছেন তাকে গ্রাফাইটিস দিয়েছেন। তো এইখানে উনি সরিনাম এবং চায়না দেয়নি, কেন দেয়নি সেটা উনি ডিসক্রাইব করেছেন। তো বিষয় হলো গ্রাফাইটিস দেওয়ার পরে পেশেন্টটা ভালো হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হলো এনএন চৌধুরীর একটা কেস, যে মুখের মধ্যে একটা বাচ্চা তার কাছে আসছে, 23 বছরের একটা লোক তার কাছে আসছে যে পাগলামি নিয়ে লো ডেলিরিয়াম মানে বিড়বিড় করে প্রলাপ বকা নিয়ে তার কাছে আসছে। সে এই প্রলাপ বকা এই পেশেন্টটা যখন তার চেম্বারে ঢুকতেছিল তখন তার দেখতেছে তার মুখের মধ্যে সে বারবার হচ্ছে মাকড়সার জালের মতো কিছু আছে এবং এটাকে সে সরানোর চেষ্টা করছে, মুছে ফেলার চেষ্টা করছে এবং সে এটা মুছতে পারছে না। তো এই যে সে নারায়ণ চৌধুরী দেখলেন যে সে শুধু মুখটাকে মুছতেছে, তখন উনি যখন জিজ্ঞেস করলেন তাকে, সে বলল যে মনে হয় মাকড়সার জাল আছে বা কোনো কিছু আছে জালের মতো, এটা আমি বুঝতেছিলাম। এই লক্ষণটাকে দেখে উনি গ্রাফাইটিস দিয়েছেন এবং গ্রাফাইটিস বলছে উনি গ্রাফাইটিস ওয়াজ গ্রেটলি ইনস্ট্রুমেন্টাল ইন কিউরিং দ্যাট কেস। আচ্ছা, এরপরে আরো কেস আছে আরো কেস আছে। আচ্ছা, আমরা চোখের কিছু লক্ষণ একটু মানে সংক্ষেপে বলে দিই। সেটা হলো তাদের চোখে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি চোখ খুললেই হাঁচি আসার প্রবণতা থাকে, চোখ খুললে মানে চোখ খুলতে পারে না, চোখ বন্ধ করে রাখে, চোখ খুলে না কেন, চোখ খুললে তার হাঁচি আসে। যদি এইরকম, এটা খুবই পিকুলিয়ার লক্ষণ এবং এখানে একমাত্র ঔষধ
ক্যান্ট রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে গ্রাফাইটিস আছে। এদের চোখে সমস্যা হয় কি, ডবল ভিশন থাকে তাদের, তারা দুই মানে ডবল ভিশন এবং হলো আগুনের মতো আলোক ভীতি, আলোর দিকে তাকাতেই পারে না, আলোর দিকে তাকাতেই পারে না, এই জন্যই তারা চোখ বন্ধ রাখে। তো এই বিষয়গুলো যদি আমরা থাকে, আরো ক্যারেক্টারিস্টিক্স লক্ষণগুলো আমরা পাইলে হচ্ছে শোনা যাচ্ছে না কিছু, মনে হয় ইয়ে হচ্ছে। না টপিকটা তো মনে হয় কোনো নেটওয়ার্কিং ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি করব হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, আমার মনে হচ্ছে কোনো নেটওয়ার্কিং ইস্যু হয়েছে, একটু অপেক্ষা করুন। হচ্ছে কেটে যাচ্ছে সবকিছু, নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, হ্যাঁ বলুন, সাগর সাহেব বলুন। কুমার দত্ত। আচ্ছা বলুন। সম্ভবত স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের 14 ডক্টর নীলকমল বর্মন স্যার আছেন, অজয়দাস স্যার আছেন, মুশকলা স্যার আছেন, বেলায়েত হোসেন স্যার আছেন। থাকুন স্যারদের, সমস্যা নাই। শামীম স্যার জয়েন করেছেন আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই শুরু করবেন খুব তাড়াতাড়ি, অপেক্ষা করা যায়।
আচ্ছা, মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। এর মাঝে আমি ডক্টর নীলকমল স্যারকে একটু ডাকছি, উনি যদি কিছু বলেন আর কি, কারণ আমাদের আলোচনাটাও চালিয়ে যেতে হবে। স্যার, অনুগ্রহ করে আপনি যদি কিছু বলেন। মহিউদ্দিন স্যার, শুনতে পাচ্ছেন? সাগর স্যার, হ্যালো। আমরা হ্যাঁ, তাহলে শুনতে স্যারকে একটু পাচ্ছি। ডেকে নিই নাকি, বলুন? স্যারের সম্ভবত সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা আমার ঠিক হামিম স্যার, হামিম স্যার তো আর একটা ডিভাইসও যুক্ত আছেন। ডক্টর হামিম স্যার। হ্যাঁ, ওই ডিভাইসে উনি শুনতে পাচ্ছেন না। উনি মনে হয় আহ, যেটা প্রেজেন্টেশন করেন সেই ডিভাইসটা কানেক্টিং নিয়ে কিছু করছেন হয়তো। আমরা তাহলে একটু ডেকে নিই। আসসালামু হামিম স্যার আলাইকুম। আসছেন। জি জি। হ্যাঁ, ওই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে। আমি হ্যাঁ, সরি, আপনারা কতক্ষণ থেকে শুনছেন না আমার কথা? ওই আই last আইটা আইটা শুরু করেছেন, তারপর থেকে বন্ধ। সরি স্যার, আমি তো বুঝতেই পারি নাই আমি যে আই শেষ করে যে কোথায় চলে আসছি। না, আইটা আল্লাহ। কিছু, ওই আই যে ধরেছে তার একটুক্ষণ পরে বুঝাতে গেলে আমাকে একটু আমাকে একটু কাইন্ডলি ফোন দিলে ভালো হতো। আমি তো আই শেষ করে অনেক কিছু শেষ করে ফেলছি, আমি অথচ আমি জানি না যে আমার আলোচনা শোনা যাচ্ছে না। আমি বলছি। আচ্ছা, আচ্ছা বুঝতে ঠিক। পারি নাই, ভেবেছি কোনো হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আপনার দিক থেকে। না না, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হলেও একটু আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে তো আমার কোনো হাত ছিল না। হ্যাঁ, 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 ঠিক আছে। আমরা আমরা আবার একটু, যেহেতু আমরা আজকে শেষ করছি, আমরা একটু কাইন্ডলি আপনাদের মানে মনোযোগ চাইবো। আমরা আমরা বলেছিলাম যে ফটোফোবিয়ার কথা বলেছিলাম, যে গ্রাফাইটিসে ফটোফোবিয়াটা অনেক বেশি থাকে, আলোক আতঙ্ক বা আলোর দিকে এরা তাকাতে পারে না, এই জন্য চোখ বন্ধ করে রাখে। এরা যখনই চোখ খোলে এদের হাঁচি শুরু হয়ে যায়, এই লক্ষণটা গ্রাফাইটিসের মধ্যে থাকে। আহ এছাড়া কানের কিছু কথা বলেছি, মুখের কথা, কানের কথা যেটা বলেছিলাম, এটা হলো এরা নয়েজ বা সাউন্ড, যেখানে সাউন্ড বেশি সেখানে তারা ভালো শুনতে পায়, এবং কান থেকে তাদের যে ডিসচার্জ, ইভেন ওয়াক্স বা খৈল যে আসে, সেই খৈলটাও থাকে খুবই গ্লুটিনাস টাইপের। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেক সময় ব্লাড মিক্স থাকে এবং অফেন্সিভ, খুবই দুর্গন্ধযুক্ত। এবং এরা ডিফনেসও কখনো কখনো ডেভেলপ করে, যদি একজিমার সাথে বা একজিমার চাপা পড়ে যদি ডিফনেস ডেভেলপ করে, কানে শোনা যদি বন্ধ হয়ে যায়। পাশাপাশি এদের কানের মধ্যে টিনিটাস অরিয়াম একটা কথা আমরা বলেছি, যে টিনিটাস অরিয়াম কি, সেটা হলো এরা কানের মধ্যে মনে হয় যেন একটা পাখির কিচিরমিচির শব্দ, অথবা হচ্ছে কোনো একটা ঘন্টা বা রিং বা বাঁশি বাজানোর শব্দ, হিসিং, রিঙ্গিং, রাশিং, এই সাউন্ড গুলো এদের কানের মধ্যে দেখা যায়। এর সাথে তার যে ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ যদি মিলে যায় আমরা গ্রাফাইটিস দিব। এরপরে আমি কিছু পার্থক্য বলেছিলাম, এগুলো আর আমি আজকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এগুলো আমরা আলোচনা করেছি, এই জন্য আর এগুলো আমি রিপিট করবো না। আমি চলে যাচ্ছি হলো আজকের জাস্ট হলো শেষের দিকে।
আমি বলছি যে এই যে লক্ষণগুলো আছে, এখন যে কথাগুলো বলবো এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমরা গ্রাফাইটিসকে সহজেই আমরা চিন্তা করতে পারবো। চাইলে আপনারা এটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। গ্রাফাইটিসের ইলাবোরেশন, আমি টোটাল গ্রাফাইটিসের সকল লক্ষণকে দেখে চিন্তা করে আমি এটা বের করেছি নিজেই। প্রথমে জি দিয়ে যদি আমরা দেখি গ্লুটিনাস ডিসচার্জ এবং হলো গ্রাফাইটিসের পেশেন্ট মানসিকভাবে কোয়াইট জেন্টেল, দুইটা বিষয় খুবই ভদ্র থাকে এবং গ্লুটিনাস ডিসচার্জ থাকে। আর দিয়ে যদি দেখি আমরা স্কিনটা খুবই রাফ থাকে, রাফ মানে একটু মোটা থাকে, থিক বা ব্লান্ট থাকে। সেক্ষেত্রে শুধু স্কিন না, এদের হলো স্কিন, মেমোরি, ইন্টেলেক্ট, স্টুল, বডি সবকিছুই থাকে হলো মোটা সোটা। এটা আর দিয়ে আমরা চিন্তা করতে পারি। এ অল্টারনেটিং সিমটমস, মানে হচ্ছে গ্রাফাইটিসের যত সমস্যাই থাকবে সাথে তার স্কিন ডিজিজ বা একজিমা টাইপের সমস্যাগুলো আমরা পাবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে যাবো অল্টারনেটিং সিমটমস। পি দিয়ে যদি আমরা দেখি ফটোফোবিয়া মানে হচ্ছে আলোক আতঙ্ক, সাথে পিলার সিস্ট যদি দেখি, পিলার সিস্ট, এই সিস্টের সাথে আমরা স্কার, কেলয়েড এগুলোকেও চিন্তা করতে পারি। তাহলে পি দিয়ে আমরা ফটোফোবিয়া ও পিলার সিস্ট এগুলো আমরা দেখতে পারি, ক্লিনিক্যাল লক্ষণ যদিও। এইচ দিয়ে হলো হাইপারেমিয়া, গ্রাফাইটিসের লক্ষণের সাথে তার মাথায় একটা হট ফ্লাশ টাইপের, যেটা আমরা ল্যাকিসিসের ক্ষেত্রে আমরা দেখি যে মেনোপজাল স্টেজে হট ফ্লাশ, সেটা গ্রাফাইটিসেও আছে। যে তাদের বিশেষ করে তাদের হলো কনজেশন, যেটা আমরা বলেছি রক্তাধিক্যতার কারণে তাদের মাথা ব্যথা এই টাইপের সমস্যাগুলো দেখা যাবে। তো এটা গ্রাফাইটিসের দেখা যাবে হাইপারেমিয়া। হাইপে আমরা দেখি ইনডিসিশন মানে কি? ইনডিসিশন মানে কোনো ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে না, হ্যাঁ, কারণ তারা মানসিকভাবে খুবই দুর্বল থাকে। এবং ইন্টিমেসি উইথ ফ্যামিলি, তারা ফ্যামিলির সাথে খুবই ইন্টিমেট রিলেশন তাদের মধ্যে থাকে। ই দিয়ে যদি আমরা দেখি টিয়ারিং এমএল, কান্না করলে তাদের কষ্ট কমে যায়। ই দিয়ে ইটিং এমএল, খেলে তাদের কষ্ট কমে যায়। এতে হলো খুবই সিম্পল পার্সন। জাস্ট গ্রাফাইটিসের এই কথাগুলো আমরা যদি মনে রাখতে পারি আমাদের জন্য একটা এই ওষুধটা চিনতে ভুল হবে না। এরপরে আমরা আরো দেখি যে ডক্টর উপেন্দ্রনাথ সরকার, ওনার একটা ক্লিনিক্যাল ম্যাথমেটিকা আছে, উনি তিনটা কথা বলেছেন যে গ্রাফাইটিস মেদ প্রবণ, চর্মরোগ প্রবণ, কোষ্ঠকাঠিন্য প্রবণ। হ্যাঁ, মেদ প্রবণ বুঝতেই পারছেন, মানে মাস্কুলার আমরা যেটা বলেছি। কিন্তু এখানে কিন্তু থলথলে প্রকৃতির বা পানির পরিমাণ বেশি, যেটা ক্যালকেরিয়া কাপ এরকম না, কিন্তু গ্রাফাইটিস হলো মেদ প্রবণ, চর্মরোগ প্রবণ, কোষ্ঠকাঠিন্য প্রবণ। নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চার কথা আপনারা অনেকেই জানেন। তারা হচ্ছে স্থূল প্রকৃতির, স্থূলতা ও কোষ্ঠবদ্ধতা, চর্মগুলো থাকে ফাটা এবং চটচটে রস দেখা যায়, এবং শঙ্কা এদের মধ্যে সবসময় কাজ করে এবং সতর্ক থাকে তারা। শঙ্কা এবং সতর্কতা। মাছ, মাংস, সঙ্গীত ও সঙ্গমে অনিচ্ছা। মাছ, মাংস, সঙ্গীত ও সঙ্গমে অনিচ্ছা, এটা নরেন্দ্রনাথের কথা। এইগুলো দিয়ে আমরা গ্রাফাইটিসকে মনে রাখতে পারি। এরপর আমরা গ্রাফাইটিস থেকেও গ্রাফাইটিসকে মনে রাখতে পারি। গ্রাফাইটিসটা আমরা প্রকৃতিতে পাই, এটা হলো একটা ব্ল্যাক, কালো, মানে চারকোয়েল, কয়লাটা কালো থাকে। তো গ্রাফাইটিসের স্কিনটা একটা পর্যায়ে গিয়ে কালো হয়ে যায়, যেটাকে আমরা লাইকেনিফিকেশন বলি। গ্রাফাইটিসটা যখন এটা গ্রাফাইটিস থেকে আমরা এই কার্বন ইউজ করে আমরা গ্রিজ তৈরি করতে পারি। গ্রিজ কিন্তু কার্বন দিয়ে তৈরি হয়। তো গ্রিজটা কেমন? কিছুটা আঠালো। তো গ্রাফাইটিসের এই ডিসচার্জ গুলো থাকে আঠালো প্রকৃতির। গ্রাফাইটিসটা যেহেতু থাকে খুবই হার্ড বা ব্লান্ট, মানে আপনি প্রকৃতিতে গ্রাফাইটিসকে পাবেন খুবই হার্ড ফর্মে যে গ্রাফাইটিসকে পাবেন বা ব্লান্ট ফর্মে পাবেন, এগুলো স্কিন সেনসিটিভিটি, মেমোরি প্রত্যেকটাতেই গ্রাফাইটিসের একটা ব্লান্টনেস বা থিকনেস ডেভেলপ করবে। এরপরে ডক্টর নেশ উনি দুইটা কথা বলেছেন, দুইটি বিষয় যদি গ্রাফাইটিসে পাওয়া যায় আমরা গ্রাফাইটিসকে চিন্তা করতে পারি। একটা হলো ওবেসিটি আর একটা হলো গ্লুটিনাস ইরাপশন। ওবেসিটি, গ্লুটিনাস ইরাপশন। এনএন চৌধুরী বলেছেন যে গ্রাফাইটিসের পিকুলিয়ার লক্ষণ তাদের মুখের মধ্যে যে কবওয়েব সেন্সেশন, যে বাতাসার জালের মতো অনুভূতি, এবং আরেকটা পিকুলিয়ার লক্ষণের কথা বলেছেন যে তাদের কপালের যে চামড়াগুলো এগুলো থাকে একটু ভাঁজ হয়ে থাকে। গ্রাফাইটিস কপালের চামড়াগুলো ভাঁজ হয়ে থাকে, এইরকম একটা সেন্সেশন তাদের মধ্যে কাজ করে, একটা পিকুলিয়ার সিমটমস বলছে এটা। রাজন শঙ্করন বলেছেন দুইটা স্ট্রাইকিং ফিচার্স অফ গ্রাফাইটিস, স্ট্রাইকিং ফিচার্স, এবং সেটা হলো তারা সামান্য কারণেই তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা কাজ করে। তারপর হলো এরা কান্না করলে এদের কষ্ট কমে যায়। জর্জ মিথলকান বলেছেন গ্রাফাইটিসের পেশেন্টরা মানসিকভাবে
এবং তাদের শরীরের কালার হচ্ছে মাটির মতো বা মাটির মতো নরম প্রকৃতির, এবং এদের ফ্লাশ একটা কন্ডিশন থাকে মুখ বা মাথায়, যে রক্তাধিক্যতার কারণে একটা ফ্লাশিং, একটা হট ফ্লাশ বা এই টাইপের একটা কন্ডিশন তাদের মধ্যে থাকে। এবং আরেকটা ফিজিক্যাল সিমটমস, এটাকে স্ট্রাইকিং সিমটমস হিসেবে বলেছেন জর্জ বেথুলকাস, সেটা হচ্ছে তাদের এক্সট্রিমিটিস, হাত পা গুলো অবশ অবশ ভাব এদের মধ্যে থাকে। যদি আঙ্গুলের মাথাগুলো অবশ ভাব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফসফরাসের কথা চিন্তা করতে পারি, এটা জর্জ বেথুলকাস বলেছেন। আমি আজকে কোনো কেস বলে সময় নষ্ট করব না, আমার পার্সোনাল কেস আর বলবো না। তো সবকিছু মিলিয়ে আজকের যেহেতু আমরা রিভিউ করেছি, পাশাপাশি গ্রাফাইটিস ক্লাস শেষ করেছি, সবগুলো পড়াই আগের আমাদের আলোচনা করা হয়েছে। যারা প্রথম থেকে আমাদের ক্লাসে ছিলেন আশা করছি ওনারা বুঝতে অসুবিধা হয় নাই। নতুন কেউ জয়েন করলে তাদের জন্য হয়তো কষ্ট হতে পারে। সবকিছু মিলিয়ে আজকে যে স্যার বলেছেন রিভিউ আবার রিপিট করার জন্য, আমি সরি, আমি পারি নাই। তো আশা করি আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায়, আপনি দেখে নেবেন, দেখে নেবেন, আমরা আশা করি সেখানে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তো সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ সময় আমার আলোচনা শোনার জন্য। আহ সবাইকে ধন্যবাদ। স্যার আমি শেষ করলাম, বাকি অংশটুকু তন্ময় স্যার আপনি পরিচালনা করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমিনুদ্দিন স্যার, আপনাকে নমস্কার আরেকবার জানাই, এবং আপনি এত সুন্দর একটি ক্লাস আজকে আলোচনা করলেন, সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি যেভাবে আলোচনা করলেন, এটা তো ছোটখাটো একটি ঝড় বয়ে দিলেন আর কি আমাদের প্রবীণদের কথায়। তো স্যার একটু আপনার জোরে বলুন। তথ্যবহুল ক্লাস। হ্যাঁ, কি হলো? আমি পড়বো? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই ক্লাস এত যে তথ্যবহুল, এটাকে আমাদের মনে হয় আমাদের অনেককেই বারবার ইউটিউবে দেখে নিতে হবে, কারণ এত তথ্য একসঙ্গে মনে রাখা খুবই কঠিন এবং জানাও যথেষ্ট কঠিন, কিন্তু আপনি উপস্থাপনা করেছেন, এটা একটা অবশ্যই খুব বড় ধরনের কাজ। এবং আরেকবার ধন্যবাদ জানাই এত সুন্দর ক্লাস আপনার উপস্থাপনা, আপনার আলোচনা করার জন্য আর কি। তো আমাদের প্রথম পর্ব, আলোচনা পর্ব শেষ হয়ে গেল, এবং আমাদের দ্বিতীয় পর্ব আমাদের বিশিষ্ট চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে আমরা মতামত সংগ্রহ করি। তো আজকে আমরা ডক্টর বিলায়েত হোসেন স্যার, আপনার কাছে একটু যাব, আপনি যদি আজকের ক্লাস সম্পর্কে কিছু সংযোগ করেন আর কি। বিলায়েত হোসেন স্যার, আপনি আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধু ডাক্তার হামিমকে। ও ওনার লেকচারের পরে আর আসলে আমার বলার কিছু নাই। উনি অনেক কিছু নতুন অ্যাড করেছেন, যেটা আমি অনেক কিছু জানতাম না। তো এটা আমার মনে হচ্ছে যে আমার জানা মতে সবচেয়ে বড় শিক্ষার একটা মাধ্যম, এখান থেকে আমি অনেক কিছু শিখছি। তো সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই পর্বে আমরা চলে যাব অজয় দাস স্যারের কাছে। অজয় দাস স্যার, আপনি আনমিউট করুন। নমস্কার। সবার আগে আমি জমিউদ্দিন স্যারকে শুভেচ্ছা জানাই। যদিও আমি একটু দেরি করে ঢুকেছি, তবুও ওনার যা পরিশ্রম করে যেভাবে উনি প্রেজেন্টেশন সাজিয়ে নিয়ে এসছেন, এতে আমরা যারা শিক্ষার্থী তাদের তো উপকার হচ্ছেই, তার সঙ্গে উনি ওনার ভিতটাকে অনেক অনেক বেশি মজবুত করে নিয়েছেন। বা উল্টো ভাবেই বলতে পারি, আমরা যারা এখানে ক্লাস করাতে আসি, শিক্ষার্থীদের ভিত যতটাই মজবুত হোক, তার চেয়ে কিন্তু আমরা আমাদের নিজের ভিতটাকে অনেক বেশি মজবুত করি। সেই মজবুত ভিতের উপর দাঁড়িয়ে উনি যে প্রেজেন্টেশনটা সাবলীল ভাবে দিয়ে গেছেন, তার জন্য অনেক হ্যাটস অফ। এতে সংযোজন করার মতো কিছু নেই। উনি লাস্ট যেটা দিয়েছেন এবং একটা বলেও দিলেন যে তারপরে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একদম দারুণ ভাবে উনি কত খেটে এটাকে তৈরি করেছেন, এ নিয়ে কোনো কথা হতে পারে না। হ্যাটস অফ আমিউদ্দিন ভাই, এইভাবে চালিয়ে যান। দীর্ঘদিন আপনার দীর্ঘায়ু হোক,
আপনার যে প্রথম দিনে আপনার সিনিয়র ক্লাস থেকে লিখেছি আপনি কিন্তু ফারুক ইঞ্জিনিয়ার, যদি ক্রিজে নামেন সেঞ্চুরি করে বেরোন। পরিবার সাথে ধন্যবাদ তার মতামতের জন্য। আমরা দ্বিতীয় পর্ব সংক্ষিপ্ত করে এখানেই শেষ করছি, কারণ অলরেডি ইন্ডিয়ান টাইমে 11টা 12 বেজে গেছে। আমরা তৃতীয় পর্বে যাব। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে হামিম স্যারকে প্রশ্নটা করতে পারেন। আর হামিম স্যার, ডক্টর নীলকমল বর্মন একটা মেসেজ করেছিলেন, ওটা একটু দেখবেন আপনি। যদি কারো প্রশ্ন থাকে দয়া করে প্রশ্নটা উত্থাপন করতে পারেন। স্যার রয়েছেন, স্যার তার প্রশ্নের উত্তর দেবেন। যতদূর মনে হচ্ছে সেরকম কারো কোনো প্রশ্ন নেই। আমি স্যার, যে আমি প্রশ্নটা দেখিনি, একটু মানে মেসেজে তা পাচ্ছি ডক্টর না আর কি। নীলকমল বর্মন স্যার একটা প্রশ্ন করেছেন, 5টা পর্ব শুনলাম, বেশ ভালো লাগলো। তা যে আমাকে একটু কাইন্ডলি প্রশ্নটা বলেন, আমি তো একটু ডিসকানেক্ট হয়ে যাওয়াতে মেসেজটা আমার কাছে নেই। বলে দিচ্ছি, অবশ্যই আমি আনমিউট করে দিলে আমি বলে দিচ্ছি। জি, আচ্ছা, নীলকমল বর্মন স্যার বলেছেন যে 5টা পর্ব শুনলাম, বেশ ভালো লাগলো, তবে নেল উইথ সিমটমস ও মেডিসিন শুনতে চাই হামিম স্যার। থ্যাংক ইউ। আসলে এটা আমি একটু আপনার গ্রুপে শেয়ার করে দিব। আমি আসলে সত্যিকার অর্থে আজকে আমার ওয়াইফ অসুস্থ, আমি বাসায় আরো অনেক আগে যাওয়া দরকার ছিল, আমি বের হয়ে গেছি চেম্বার থেকে, না হলে আমি ল্যাপটপ থেকে বলে দিতাম। এখন অপ্রস্তুত, রাস্তার মধ্যে হাঁটছি, এই অবস্থায় আমি একটু গ্রুপে শেয়ার করে দিব। কালকে আমি যখন ক্লাসে মানে আমি যখন চেম্বারে আসবো তখন আমি গ্রুপে শেয়ার করে দিব সকালবেলা। জাস্ট হলো ওই কয়েকটা ছবি আমি শেয়ার করে দিব। আচ্ছা আচ্ছা, স্যারকে আরেকবার ধন্যবাদ। যদিও নীলকমল বর্মন স্যার এই মুহূর্তে নেই, তবে আপনার পারিবারিক সমস্যা এবং স্ত্রী অসুস্থতা থাকার সত্ত্বেও আপনি যেভাবে ক্লাসটা আজ করলেন সেই জন্য আরেকবার ধন্যবাদ দিতেই হয় আপনাকে। আর তাহলে আপাতত এখানেই ক্লাস শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আরেকবার অনুরোধ করছি, তাহলে আমরা কিন্তু ক্লাসটা শেষ করব। ওয়াইফের ম্যাডামের দ্রুত আরোগ্য কামনা করি, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, উনি যাতে টেনশনে না থাকে। ঠিক আছে ডক্টর স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা অফিসিয়ালি ক্লাস এখানেই শেষ করলাম, আজকের আলোচনা এখানেই শেষ হলো। অজয় স্যার, হ্যাঁ, আপনার পার্থদা অসুস্থ নাকি? ওনার কোনো খোঁজ খবর নেই? পার্থর সঙ্গে কাল সকালে কথা বলেছি, তখন তারপরে তো আর কথা হয়নি আমার। পার্থ স্যার অসুস্থ, পার্থ স্যার অসুস্থ, আমাদের লবকুলে স্যার অসুস্থ, তারপরে উত্তল বিশ্বাস স্যার একটু অসুস্থ। স্যার ওমিক্রনের আক্রান্ত কি আপনাদের দেশে বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ, খুব বেশি হয়েছে। আজকে তো 33,000 হয়েছে। হ্যাঁ, আজকে 33,000 সারা দেশে। সারা দেশে 30,000। বেঙ্গলে কি আমাদের বাংলাদেশে লকডাউন মনে হয় শুরু হয়ে যাবে স্যার। হ্যাঁ, লকডাউন শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে। না, ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের বাসায় তিনজন মানুষ অসুস্থ। বুঝলাম না আসলে ঘটনাটা কি। কথা বলবো। পার্থপ্রদীপ স্যার অসুস্থ, পার্থপ্রদীপ স্যারের মেয়েও অসুস্থ। উৎপল চৌধুরী স্যার ওনার ছোট ভাই, উনিও অসুস্থ। অর্ণব স্যারের খবরই নেই। অর্ণব স্যারও কালকে রঘুনাথ স্যারের সাথে কথা হলো, রঘুনাথ স্যারেরও একই অবস্থা। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমরা।
সবাই অসুস্থ হয়ে পড়েছেন। ইন্ডিয়াতে দারুণ দারুণ সমস্যা বেশি। ওই তো অমরনাথ চক্রবর্তী সাহেব এসেছিলেন বললো। হ্যাঁ স্যারের তো স্যারের সাথে কাল কথা হলো, সবাই অসুস্থ হয়ে পড়েছেন এখন। হ্যাঁ, খাবার কিন্তু কেউ নেই আর কি, এমন একটা কঠিন সিচুয়েশনে পড়ে গেছেন। যাই হোক, আমরা আমাদের কথা রেখেছি, আমাদের আলোচনা 12টার মধ্যে শেষ করার চিন্তা করতেছি। আজকে আলোচনা খুব ভালো হয়েছে এবং খুব দ্রুত হয়েছে, খুব তথ্যবহুল হয়েছে এবং সময়ের মধ্যে হয়ে গেছে। এটা একটা খুব ভালো জিনিস। আচ্ছা, কালকে নীলকমল বর্মন স্যারের আলোচনা আছে, আমাদের রাইসুল ইসমাইল খান সম্ভবত পরিচালনা করবেন কালকে। আচ্ছা, কত পর্ব? কালকে পর্বটা তো মনে নেই আমার। কালকে 11তম পর্ব সম্ভবত। ওই মনির ডক্টর অজয় স্যার, আমি আপনার কথা রেখেছি স্যার, আমরা 12টার মধ্যে শেষ করে দিয়েছি। তাহলে আমরা বিদায় নিলাম স্যার। হ্যাঁ মনির স্যার আপনি কিছু আগে বিদায় লিখেছেন। নিলে আমরা বিদায় নিব স্যার, আপনি হ্যাঁ? আগে বিদায় না নিলে আমরা বিদায় নিতে পারি না। না না, এইটা রাখতেই হবে, এইটা না করলে হবে না। এটা এই যে মানে সমস্ত ধরাফাই হয়ে পড়ছে আমাদের স্টলওয়ার্টরা, তাহলে মুশকিল হয়ে যাবে তো। সেটা তো অবশ্যই। ওই মনীষ স্যার কিছু একটু বলছেন না আর কি। মনীষ স্যার ওই স্যারের প্রেশার কমে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রেশার ফল করেছিল, তাছাড়া কিছু নাই। আর ম্যামের একটু ঠান্ডা সর্দি লেগেছে, এটারও তাই লেগেছে, এখন ভালো আছে। জ্বরটা হলে তো রানা এক সপ্তাহ থেকে যাচ্ছে তো সময়। আচ্ছা, হ্যাঁ সে সম্ভাবনা থেকে যাচ্ছে, একটু হলে আটকা পড়ে যেতে পারেন। হ্যাঁ, বুঝতে পারি, ওটা খারাপ কিন্তু। জাকির স্যার, গতকালকে ওই যে আমাদের জাহাঙ্গীর স্যারের রেকর্ডিংটা ইউটিউবে কি পোস্ট করেননি স্যার? খুঁজলাম, পেলাম না আর কি। পেয়ে যাবেন। দর্পণে আছে তো, কেন পাবেন না? পেয়ে যাবেন, পেয়ে যাবেন। সাগর, আজকে কি গোকুল স্যার এসেছিলেন? না না, গোকুল বর্মন স্যার আসেননি, আমাদের নীলকমল স্যার এসেই চলে গেছেন। কেমন আছেন? আমি আগের থেকে কিছুটা বেটার আছি, তার শরীর খুব দুর্বল, সারাদিন শুয়ে বসে থাকছি, এভাবে চলছে। এরকম তো আমার হয় না চট করে, এখন হয়ে গেছে আর কি করা যাবে। কটা দিন এখন রেস্ট নিয়ে ইয়ে করতে হবে। আপনার ব্রেনের উপরে বেশি চাপ পড়ে গেছে। গতকালকে এই বলতেছিলেন যে আমাদের সব স্যারদের আসলে খুব এই জায়গাটা কষ্ট হচ্ছে, অনেক কাজ করতে আসলে যখন আলোচনা করে তাদের তো বয়সের বিষয়গুলো খেয়াল থাকে না। স্যারদের আসলে ওই জায়গাটায় নিয়েই যাওয়া উচিত না, একটা জায়গায় স্যারদের রেখে দিয়ে আমরা নিজেরাই যদি সাবধান হয়ে যেতে, জিনিসটা আরো ভালো হয়। এটা আমার আবেদন থাকবে সবাই তো। আমি আছি না, আমার জাকির স্যার আছে, উনি তো সেই ভোরবেলায় আবার একটা ক্লাস ইয়ে করে, উনি তো মানুষ, সুগারের রোগী। অজয় স্যার সুগার আছে কিনা আমি জানি না, অজয় স্যারের তো বয়স হয়েছে। আমার সুগার আছে, তা আপনি যখন ঢুকেছেন আপনি বিদায় নিন, তাহলে আমরা বিদায় নিতে পারবো। আগে আপনি বিদায় নিন। কিন্তু অজয় দাস স্যারকে দেখে কিন্তু বোঝা যায় না স্যারের সুগার আছে। না, এটা তো অনেক পুরনো ছবি, এই ছবি দেখে বোঝা যাবে না। তাহলে ভিডিওটা অন করেন স্যার, আপনি একটু আপনার মুখটা দেখি স্যার। আচ্ছা, অন্যদিন দেখবেন, কালকে দেখাবো আপনাকে। এখন আমি আজকে দেখে না স্যার, আজকে দেখে আমরা বিদায় নিয়েছি। বিছানার মধ্যে আছি। না থাকেন স্যার, আমরা আলোচনা তো শেষ হয়ে গেছে। আজকে আলোচনা কেমন হয়েছে? হামিমুদ্দিন আলোচনা কেমন হয়েছে? ফাটাফাটি। কিন্তু হামিম স্যারের ওয়াইফের অসুস্থ, তারপরে আলোচনা করেছে। দেখেছি আপনার মাথার সঙ্গে কিন্তু আমার মাথার মিল আছে স্যার। থাকবেই তো। না,
আমি মিথ্যা কথা বলি না, দেখেন স্যার আপনার মাথার সঙ্গে আমার মাথার মিল আছে, আরে সেটা ভালো করে দেখেন। থাকবেই। ভালো হয়ে পেয়েছে টাকা লাগে স্যার।